চাই যে বিপ্লব পরবর্তী আমাদের যে সিটি কর্পোরেশন গুলো বা আমাদের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো আওয়ামী দুর্বৃত্তমুক্ত হোক। আওয়ামী লীগের আমলে যারা সুবিধাভোগী ছিল তারা এই নতুন মেয়র বা নতুন প্রশাসক বা নতুন যেই আসুক তার ঘাড়ে যেন জেঁকে না বসে। কারণ এরা দীর্ঘদিন ধরে তারা অনেক কূটকৌশল জানে, তাদের টাকার অভাব নাই। তো সেই জায়গাটায় আমরা সতর্ক করতে চাই বারে জনগণ এবং দেশের বৃহত্তর স্বার্থ। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে শিরোনাম দেখে বুঝতে পারছেন আমাদের মুখোমুখি হচ্ছেন আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডক্টর সাদাত হোসেন। মাননীয় মেয়র, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, কনক সারোয়ার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক বৃন্দ যারা বিশ্বব্যাপী যেখানে দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো দর্শক, আপনারা জানেন যে গত দুদিন আগে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষয়ে একটি ছোট্ট একটি রিপোর্ট করেছিলাম আমার চ্যানেলে। তো তার প্রেক্ষিতে আসলে মেয়র সাদাত হোসেন আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি কথা বলতে চান। কারণ আমরা যতটুকু জানি সাদাত সাহেব সম্পর্কে, তার রাজনীতির জায়গাটা উনি অনেক ট্রান্সপারেন্ট। তার বিষয়ে তেমন কোনো সুনির্দিষ্ট কোনো দুর্নীতি বা আহ, খারাপ কোনো অভিযোগ আমাদের হাতে নেই। তো সেই জায়গাতে আমরা সাদাত সাহেবকে বলেছি যে আপনি আসেন, আমরা কথা বলি আপনার সাথে। এবং দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আহ একটা সাউন্ড হচ্ছে সাদাত ভাই আপনার ওদিক থেকে বোধহয় কোন একটা সাউন্ড একটু, আমি একটু মিউট করে দেখি। হ্যাঁ, হুম, আপনার আমি অসুবিধা নেই, আমি আনমিউট করে নিব। তো দর্শক, আপনারা যারা চট্টগ্রাম এর মানুষ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে আপনারাও কমেন্টসে যদি সুনির্দিষ্ট প্রশ্ন করে নিশ্চয়ই আমরা সাদাত সাহেবের কাছে এই বিষয়টি উত্থাপন করব। তো সাদাত ভাই, প্রথমেই প্রশ্ন যে আপনি গত নভেম্বরের 3 তারিখে আদালতের রায়ের পরে শপথ নিয়েছেন। আহ প্রায় 8 মাস হয়ে গেল। এই 8 মাসে আপনার মঞ্চ, আপনার সিটি কর্পোরেশনের আপনার অর্জন কি, ব্যর্থতা কি, সংক্ষেপে যদি একটু বলেন। জি, ধন্যবাদ কনক সারোয়ার ভাই। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমি যখন 3 নভেম্বর আমি শপথ নিয়ে কাজ শুরু করলাম, আমার প্রথম যে চ্যালেঞ্জ ছিল চট্টগ্রাম শহরটিতে, যেটা অনেক বছর ধরে 15 থেকে 20 বছর ধরে সেটা হচ্ছে জলাবদ্ধতা, ওয়াটার লগিং প্রবলেম। এবং সেখানে আরেকটি সমস্যা ছিল যেহেতু আমাদের বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলোতে সিটি গভর্নমেন্টটা এখন এস্টাবলিশড হয়নি, নগর সরকার, যার কারণে সেখানে সার্ভিস ওরিয়েন্টেড যে অর্গানাইজেশনগুলো একসাথে কাজ করে একটা প্ল্যান আরবানাইজেশন করার কথা ছিল, সেগুলো হয়নি। এবং ওটার উপর আমি বারবার কনসেন্ট্রেট করছিলাম এবং সেটার ইনফ্যাক্ট যেহেতু নেই, তখন আমি আমার পক্ষ থেকে যত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আছে, বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, পুলিশ কমিশনার অফিস এবং আপনার চট্টগ্রাম জেলা প্রশাসন, সবাইকে নিয়ে, চট্টগ্রাম বন্দর, সবাইকে নিয়ে আমি কাজ করার একটু চিন্তা করলাম। এবং সেই প্রেক্ষিতে আমি যখন শপথ নিলাম, এরপরে প্রতি মাসেই আমি এই অর্গানাইজেশনগুলোকে নিয়ে কাজ করা শুরু করলাম। এবং এতে করে আমি একটা যেটা রেজাল্ট পেলাম সেটা হচ্ছে জলাবদ্ধতা নিয়ে যে প্রবলেমগুলো আসলে ছিল, বিশেষ করে আপনি জানেন এবং বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্ব জানে যে গত 16 বছর কি পরিমাণ দুর্নীতি হয়েছে। এবং যে কর্পোরেশনে কাজগুলো, খাল খনন কর্মসূচি অথবা যেখানে আপনার ওয়াটার লগিং প্রবলেমের জন্য যে সংস্থাটি কাজ করার কথা ছিল, দুর্ভাগ্যবশত 2016 সালে শেখ হাসিনা সরকার সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে না দিয়ে কাজগুলো কমপ্লিটলি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছে। এবং সেটা প্রায় 6,000 কোটি টাকার কাজ ছিল, আপনারা জানেন। এবং সেটা বলা হয়েছিল 19 সালে এই 34টা, আমাদের আসলে চট্টগ্রামে প্রায় 71টা খাল ছিল, কিন্তু কালের গর্ভে প্রায় এরপরে চলে এসেছে প্রায় 57টি খাল। 57টি খালের মধ্যে সাদাত ভাই, আপনার সাউন্ড একটু সমস্যা হচ্ছে, আপনি কি একটু একটু চেক করবেন? মানে কথাটা একটু কেমন একটু ক্লিয়ার হচ্ছে। সাউন্ডটা কি কোনো আপনি চাইলে একবার একবার আউট হয়ে আবার ইন করে দেখেন তো, সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, একটু দেখেন তো। সাউন্ডটা একটু, এটা কি আপনার ওখান থেকে হচ্ছে নাকি? না না, আমার এখান থেকে ঠিক আছে। আপনার আপনার এখান থেকে সমস্যাটা আমি দেখছি। প্রথম দিকে ঠিক ছিল, যখন অন এয়ার গেলাম তখনই সমস্যাটা হলো। আপনি একটু দেখেন তো, একটু খটখট একটা শব্দ আছে। এটা আমি বুঝতে পারছি না।
এখন আছে? এখনো আচ্ছা, এখন আছে। এখনো আছে, হ্যাঁ। আপনিও তো পাচ্ছেন বোধহয়। আমি সাউন্ডটা শুনছি, একটু সাউন্ড কেমন যেন একটা এতক্ষণ ছিল না। জি। আচ্ছা, আপনি আপনি ক্যামেরাটা অন করেন। আমরা 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 ইয়ে করতে পারি। জি। তো সাদেক ভাই, এই যে আপনি বলছিলেন মেয়র রেজাউল করিম, বা ধরেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে আব্দুস সালাম, এরা মহা দুর্নীতিবাজ। আপনি গত এটা আ এটা এটা আমি বলছিলাম যে মূলত আপনি আপনি গত ৮ মাসে এদের বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নিয়েছেন? কারণ এই এইটাই বলছি। সালামের ব্যাপারে তো আমরা জানি, রেজাউল করিমেও তো মানে ৬ না ৯-৬ কম করে নাই। তো এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়েছেন আপনি? দর্শক, আমাদের সঙ্গে লাইনে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র। আমরা তার বোধহয় নেটে কোনো সমস্যা হচ্ছে, বা যেটি হয় উনি বোধহয় কোনো কল ঢুকলে অনেক সময় এই সমস্যাটা হয়। আমরা একটু দেখি উনি আবার আবার যোগ দিচ্ছেন আমাদের সাথে। কারণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত চট্টগ্রামের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু সিটি কর্পোরেশনের জায়গাটায় আমরা তার কাছ থেকে শুনতে চাই, তার পরিকল্পনা বা তার সবকিছু। উম বুঝতে পারছি না লাইনে কি সমস্যা হচ্ছে। আমি আশা করি তিনি এখনই আবার যুক্ত হবেন আমাদের সাথে। কারণ আমাদের অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা উনার কাছে। আমরা আশা করি তার কাছ থেকে এই বিষয়গুলো জানতে পারবো। আ জি, সাদেক ভাই, আপনাকে পেয়েছি আমরা। জি। এখন বোধহয় সাউন্ড ঠিক আছে না? এখন ঠিক আছে। এখন 100% ঠিক আছে। তো সাদেক ভাই, এই যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে জি, এটা আমি বলছি, এটাই জি, বলছি জি। যে আসলে ওই জিনিসটা আমি যখন ঢুকলাম হু, হু। দেখলাম যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলোর মধ্যে গত ১৪-১৫ বছর তারা যে কাজগুলো করেছে কোনো ধরনের একটা কোঅর্ডিনেশন ছিল না। আসলে এই জায়গায় আমি তখন করলাম কি সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনকে আমি প্রতি মাসে মিটিং এ কল করলাম। আসলে যেহেতু সিটি গভর্নমেন্ট নেই, এরা ওইভাবে বাধ্যবাধকতামূলক কিছু ছিল না যে তারা আসে। কিন্তু যেহেতু আমি রিকোয়েস্ট করতাম এবং সেখানে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল সিডি এর চেয়ারম্যান, বন্দরের চেয়ারম্যান উনাদের সাথে এবং পানি উন্নয়ন বোর্ড ওয়াসার সাথে। তো আমার কথায় তারা আমার কর্পোরেশনে তারা সবসময় মিটিং গুলো করতো। অনেক সময় আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে যেতাম। এখানে আপনি এটা জেনে রাখবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে, আর আমরা সিটি কর্পোরেশন এলজিআরডি মিনিস্ট্রির আন্ডারে, এবং আপনার বন্দর হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। কাজে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকাতে এখানে আসলে সিটি গভর্নমেন্টটা খুব জরুরি হয়ে গেছে আমাদের বাংলাদেশে, যেটা অ্যাডভান্স কান্ট্রিগুলোতে আছে, যেটা বাংলাদেশে নেই। তো না, যাই হোক, কিন্তু কিছু বিষয়ে আপনি জবাব চাইতে পারেন। যেমন সাবেক মেয়র আওয়ামী লীগের নেতা রেজাউল করিম, আ তিনি যেহেতু সিটি কর্পোরেশনের কাজ আব্দুল সালামের ইয়েতে দিয়ে দিয়েছে, তো সেই জায়গাগুলো আপনি ওইটা ঠিকঠাক করতে ওইটা তো পারেন ওইটা নাকি? হয়েছে কি শেখ হাসিনাই দিয়েছে সরাসরি। এখানে ওই সময় যেটা আজম নাসির ছিল ২০১৬ হুম, সালে, হুম, হুম। আপনারা জানেন মেয়র ছিল আজম নাসির। আজম নাসিরের সাথে ওই সময় শেখ হাসিনার একটা দূরত্ব ছিল, আপনারা জানেন। যার কারণে গিয়ে কাজটা আজম নাসিরকে না দিয়ে সিটি কর্পোরেশনকে কাজগুলো, ওই যে সালাম যেহেতু তখন সালামের সাথে তাদের একটা গুড রিলেশন ছিল, চট্টগ্রাম হুম, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ হাসিনার সাথে পার্সোনালি। তো কাজগুলো এই ৬,০০০ কোটি টাকার কাজগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিতে গিয়ে ওই কাজগুলো করতে গিয়ে যেটা আপনার মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি যেটা আমরা বলছি বারবার, যেটা বাংলাদেশে হয়েছে প্রতিটা ক্ষেত্রে। তো সেটা ৬,০০০ কোটি টাকার প্রজেক্টটা গিয়ে আপনি দেখেন ১৯ সালে আর হয়নি প্রজেক্টটা। সেটা গিয়ে ২২ সাল হয়েছে। ২২ সাল গিয়ে ৬,০০০ কোটি টাকা ৯,০০০ কোটি টাকা হয়ে গেছে। এবং ২২ সালে এসে সেটা ২৪ সালে এসে ঠেকেছে এবং তখন ৯,০০০ কোটি থেকে ১১,০০০ কোটি টাকা হয়েছে। কিন্তু আপনারা এবং কি আমি যখন আজম নাসির বা রেজাউল করিম তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ এনেছেন এ পর্যন্ত? না, ওইটাই গত ৮ বলছি। মাসে? ওইখানে জি। এখন আমি যখন আসলাম তখন আমি যখন এই যে কাজগুলো তো তারা সরাসরি সিডিএ কে দিয়ে দিচ্ছে। সিডি এর মাধ্যমে হয়েছে। এখানে আমাদের সংস্থার চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুধু একটা খাল করেছে, একটা খাল। সেটা হচ্ছে আপনার বারোপাড়া খাল। শুধুমাত্র বারোপাড়া খালটায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে। বাকি সমস্ত টাকা সিডিএ কে দেওয়া হয়েছে। তো সিডিএ এর এটা সরাসরি আমাদের, আমরা করতে পারি না। এটা সরাসরি পূর্ত মন্ত্রণালয় করতে পারবে এবং হুম। বাংলাদেশ সরকার করতে পারবে।
যেটা আমি বারবার বলেছি। আমি কিন্তু যখন মেয়র হওয়ার পর থেকে বলছি যে এই টাকাগুলোর আপনারা হিসাব চান, যে 14,000 কোটি টাকা এখানে অ্যালোকেটেড করা হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। এটা পূর্ত মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন এবং পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বের উপরে যিনি চিফ অ্যাডভাইজার আছেন, তাদেরকে বারবার কিন্তু এই কথাগুলো বলা হয়েছে। এবং আপনি জানেন হয়তোবা এই জলাবদ্ধতা নিয়ে কিন্তু প্রায় 4 জন উপদেষ্টাকে চিফ অ্যাডভাইজার নিয়োগ করেছে, অ্যাজ বিকজ উনি চট্টগ্রামের একজন সন্তান, ডক্টর ইউনূস, যার কারণে গিয়ে ওয়াটার লগিং প্রবলেমটা কি উনি বেশি মাত্রায় কনসেন্ট্রেট করেছে। এবং সেখানে আপনি জানেন ফাজল করিম সাহেব সহ, আপনার আদিলুর রহমান খান সহ, আপনার রেজওয়ানা সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টা এটাতে, এবং আমাদের চট্টগ্রামের যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, সবাইকে এটাতে ইনভলভ করেছে। এবং সেখানে কিন্তু মিটিং আমি বারবার এই কথাগুলো বলতাম যে 14,000 কোটি টাকা যে লুটপাট হয়ে গেছে, এই এটা কিন্তু আমি বারবার বলেছি যে এটা আপনারা হিসাব চান, এটা দরকার, কারণ এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষটা আমাদের আন্ডারে না, এটা কমপ্লিটলি পূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে টাকাটা আমি এটাতে ইনভেস্টিগেট করলাম, সেখানে 1300 কোটি টাকা বারোপাড়া খালে দেওয়া হয়েছে। পরে ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যাচ্ছে 1100 কোটি টাকা শুধু জমি অধিগ্রহণে ব্যয় করেছে, 1100 কোটি টাকা। আর 200 কোটি টাকা খালের, প্রায় এটা হচ্ছে আপনার 2.9 কিলোমিটার খাল, যেটা বারোপাড়া খাল। এবং আজকে বারোপাড়া খালটা ধরেন আমি আসার পরে ওই যে মহিউদ্দিন চৌধুরী সাহেব, আপনি জানেন যে বলদারহাটে একটা বিশাল মার্কেট করে রেখেছিল নালার উপরে, যেভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে প্রিমিয়ার ইউনিভার্সিটির যে একটা বিল্ডিং করেছিল আপনারা জানেন নালার উপরে, ওটা আমরা ভেঙে দিয়েছি। তারপরে আপনার ধরেন বলদারহাটের যে বিশাল মার্কেট, যেটা সিটি কর্পোরেশন 10-15 লাখ টাকা রেভিনিউ পেত মান্থলি, সেটা আমি ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে আজকে দেখেন যে বলদারহাটে পানিগুলো কিন্তু এখন জমে থাকে না। আজকেও বৃষ্টি হয়েছে না, এখানে, মানুষ আপনি যদি সন্তুষ্টি। খবর নেন সেটা যেমন হয়েছে। ধরেন সাদাত ভাই, এখানে এখানে আমরা দেখছি একজন লিখছেন যে মেয়রের অবদানে সুফল পাচ্ছে চট্টগ্রামবাসী, বিশেষ করে সাগরিক এলাকায় কোনো পানি ওঠে নাই। তো ভালো, মানে অনেকেই দেখলাম এই যে পানি ওয়াটার লগিং এর যে না, বিষয়টা, ওটা এটা নিয়ে জলাবদ্ধতা নিয়ে সুফল আমাদের পাচ্ছে মানুষ, কনসেন্ট্রেশনটা জলাবদ্ধতা বেশি বেশি জি ছিল। বেশি হ্যাঁ, ছিল। এবং আপনি মোটামুটি 8 মাসে যা পদক্ষেপ নিয়েছেন বা হ্যাঁ, সামনে হয়তো এটা একটা আমার কাজ ছিল বেশি। আরেকটা কাজ আমাদের, আসলে আপনি জানেন হাসান আরিফ স্যার মারা গেছেন, যখন মারা যাওয়ার আগে উনি এই মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, এবং উনি আসলে চট্টগ্রামে অনেক সময় ব্যয় করেছেন। উনি আমাকে যেদিন শপথ পড়াচ্ছেন, উনি আমার কাছ থেকে একটা জিনিস চেয়েছেন যে আমাকে 60-এর দশকের চট্টগ্রামটা ফিরিয়ে দিতে হবে, যেখানে পাহাড় আছে, সমুদ্র আছে, যেখানে আপনার নদীগুলো আছে, এবং একটা পরিবেশ দূষণ মুক্ত একটা চট্টগ্রাম। তা আমি বলেছি স্যারকে, দেখুন আমি 60-এর দশকের চট্টগ্রামের মানুষকে আমি ফিরে, যে ওই সময় ছিল 10 লক্ষ মানুষ, এখন হয়ে গেছে 70 লক্ষ মানুষ। তো যাই হোক, আমি এটা চেষ্টা করব পরিবেশ দূষণ মুক্ত কিছু কাজ করতে। এবং সেই প্রেক্ষিতে আপনারা জানেন যে আমি 41টা ওয়ার্ডে 41টা খেলার মাঠ করার ঘোষণা দিয়েছি, এবং সেখানে আপনাদের মানে ব্লেসিংস সবার দোয়ায়, মহান রব্বুল আলমিনের দোয়ায় আমি এখন প্রায় 7টা মাঠ শুরু করে দিচ্ছি। এবং 7টা মাঠ আপনি জানেন, বাকলিয়া যে আমাদের যে এলাকা বাকলিয়া, সেখানে একটা স্টেডিয়াম আছে যেটা অনেকদিন ধরে খুব বাজে অবস্থায় না, পড়েছিল, আপনার এই সেটাকে, ঘোষণাগুলো যেন বাস্তবায়ন হয়, কিন্তু আমরা হ্যাঁ, আমরা এটা যে এটা বিষয়টি ইনশাল্লাহ নিয়ে জি, কাজ যে করে বিষয়টি যাচ্ছে। নিয়ে আসতে চাচ্ছি যে আপনার সিটি কর্পোরেশনের ভেতরে যেমন ধরেন আমি আমি যে অনুষ্ঠানটি করেছিলাম 15 মিনিটের একটি অনুষ্ঠান, যে সাম জসিমউদ্দিন আপনার ডিপ্লোমা প্রকৌশলী, সে তিনটা দায়িত্বে আছে, তিনটা এটা ডিপার্টমেন্টের আমি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাট তার বেসিক হচ্ছে সে ডিপ্লোমা প্রকৌশলী। তাকে আওয়ামী লীগ আমলে তার মানে 27 বছরের যে ক্রাইটেরিয়া, সেটি পূরণ হওয়ার আগেই তাকে প্রমোশন দেওয়া হয়েছে। সে একটা প্রমোশন নিয়েছে, বলেছে যে আমাকে শুধু পদ দেন, আমার বেতনের দরকার নাই। এভাবে সে তার পদ বাড়িয়ে নিয়েছে। এগুলো আপনি জানেন। তারপরে এখন দেখা যাচ্ছে যে আপনি মেয়রের দায়িত্ব নেওয়ার পরে জসিমউদ্দিন আপনাকে গ্রাস করে ফেলছে। এই জসিমউদ্দিন ধরেন এ পর্যন্ত ২টা চিফ ইঞ্জিনিয়ারকে সরিয়েছে। চিফ ইঞ্জিনিয়ার শাহীন সাহেবকে সরিয়েছে, চিফ ইঞ্জিনিয়ার কাসিম সাহেবকে সরিয়েছে, এবং এখন তহিদুল ইসলাম তাকেও সরাচ্ছে। তো আমার এই অনুষ্ঠানটার আচ্ছা, পরে আমি দেখলাম এটা যে নিয়ে আমার মনে হয় না একটু কথা আছে, এটা নিয়ে আমি জি, আপনাকে বলছি। হুম, দেখুন, শাহীন সাহেব যখন, শাহীন সাহেবের ব্যাপারটা আমি আসার পর শুনেছি, আমি যখন আসলাম শাহীন সাহেবের ব্যাপারটা যেটা শুনলাম, যে এখানে বৈষম্য বিরোধী একটা গন্ডগোল ছিল তখন, ওই সময় হুম, বৈষম্য হুম, বিরোধী আন্দোলনে গিয়ে ঝুলন দাস একটা ওই যে লাইট বন্ধ করে দিয়েছিল, তখন হুম, অ্যাডমিনিস্ট্রেটর ছিল, এখন যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি দায়িত্বে ছিল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, প্রধান আচ্ছা, নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলাম। তখন কিন্তু মেয়র রেজাল করিম পালিয়ে গেছে। ওই হুম, হুম, সময়কার ঘটনা, ওই শাহীন সাহেবকে তখন সম্ভবত ব্লেম করেছে এটা নিয়ে, যে কেন লাইটগুলো বন্ধ করা হয়েছে, এই চিফ ইঞ্জিনিয়ার। এবং এটা আসলে মূলত
পুরো কর্পোরেশনের যারা যারা দায়িত্ব ছিল ওই সময়, ধরেন আপনার সেখানে চিফ এক্সিকিউটিভ অফিসার, তারপর চিফ ইঞ্জিনিয়ার, তারপর এই যে লাইটের যিনি ইঞ্জিনিয়ার ছিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যে জুলন দাস, এবং সেখানে বৈষম্য বিরোধী ছেলেদের যে একটা কমপ্লেন ছিল যে তোমরা লাইট, ইভেন আমার বাসায় যখন 3rd অগাস্ট, আপনার 5th অগাস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায়, 3rd অগাস্ট যখন আমার বাসায় যখন আমার প্রায় ফ্লাইটের যে ওনাররা আছে 12টা গাড়ি, আমার 2টা গাড়ি সহ জ্বালিয়ে দিল এবং ভাঙচুর করলো, এবং আমার বাসায় বোম মারলো, আমার আম্মা একা ছিল বাসার মধ্যে, এবং সেখানে তাণ্ডব চালানো হলো, আমার পুরো ওয়ার্ড সেমিট্রি রোডে কোনো ইলেকট্রিসিটি ছিল না, এবং সেখানে প্রায় আধা ঘন্টা তারা তাণ্ডব চালালো 3rd অগাস্ট রাত্রে, এবং আমার বাসার পরে তারা গিয়ে খুসরুভাইয়ের বাসায় গেল, সেখানে তারা করলো। এই যে এই সময়কার ঘটনা, ওই সময় কিন্তু কোনো জায়গায় ইলেকট্রিসিটিটা তারা বন্ধ করে দিত, এবং সেই কারণে গিয়ে ঝুলনদাস শর্মাকে ছেলেরা ব্লেম করলো, এবং পাশাপাশি ওই যে আপনার যেটা শাহিনের কথা আসছে, শাহিনকে কিন্তু ওই প্রেক্ষাপটে কিন্তু ট্রান্সফার করা হয়েছে। আপনার বোধহয় ওইটা একটা প্রেক্ষাপট। জসিমের যে প্রেক্ষাপট, জসিমের যে প্রেক্ষাপট আপনি এনেছেন, সেটি হচ্ছে, আমি বলি যে অনেক আগে থেকেই জসিমের ব্যাপারে, ইভেন যখন রেজাউল করিম মেয়র ছিল তখন থেকে কিন্তু জসিমের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন তার ইনভেস্টিগেট করছিল, এবং আমি যখন আসলাম দুর্নীতি দমন কমিশনের রিপোর্টগুলো আমি নিলাম জসিমের ব্যাপারে, সেখানে তারা একটা রিপোর্ট দিয়েছে যে আমরা ইনভেস্টিগেট করেছি 2 বছর ধরে, ফাইনালি তার ব্যাপারে আমরা কোনো কিছু পাইনি, কোনো ক্লু পাইনি, যার কারণে কি আমি কোনো অ্যাকশনে যেতে পারিনি ওই সময়। আমি কিন্তু চেয়েছিলাম যে একটা অ্যাকশনে যেতে, কিন্তু দুদকের একটা রিপোর্ট পাওয়ার পরে, এরপরে এই এই আমার সে টেনিউর, এখন যে আমি 8 মাস আছি, 8 মাসের মধ্যে তার মাধ্যমে কোনো যে রাস্তার কাজ, কোনো কাজ কিন্তু এখনো আমরা দিই নেই, এবং এখনো যে টেন্ডারগুলো, যেগুলো ধরেন 2,500 কোটি টাকার যে টেন্ডারের কথা এসেছে, 2,500 প্রজেক্ট, সেখানে অলরেডি 1,600 কোটি টাকার কাজ রেজাউল করিমরা দিয়ে দিয়েছে, এখন প্রায় আছে আর 900 কোটি টাকার কাজ, যেটা আমাকে এই বছরের মধ্যে শেষ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজকে আপনাকে বলছি যে গত 6 মাসে আমি তাদেরকে দিয়ে, এই যে আমার চিফ এক্সিকিউটিভ অফিসার বলেন, চিফ ইঞ্জিনিয়ার বলেন, কোনো কাজ করাতে পারিনি। আমি বারবার বলছি আমার যে ইম্পর্টেন্ট রাস্তাগুলো আছে, তোমরা দ্রুত কাজগুলো ওপেন টেন্ডারের মাধ্যমে দিয়ে দাও। কিন্তু এই যে একটা সমস্যা, সেই সমস্যার প্রেক্ষাপটে গিয়ে আমি আসলে ফাইনালি প্রায় 10টা টেন্ডার ওপেন করা হয়েছে, এখনো পর্যন্ত সেগুলো ইভ্যালুয়েশন চলছে, এখনো কেউ টেন্ডার মানে কাউকে দেওয়া হয়নি, সেটা যেটা আমরা একটা ইভ্যালুয়েশন টিম করে দিয়েছি, কিন্তু সাদাত ভাই, না না, তো যার কারণে এখনো পর্যন্ত সাদাত ভাই, আপনি তো টেন্ডার দেন নাই পর্যন্ত, কাজ এখনো শুরু হয়নি, যেটা দিয়ে আমি কাউকে দুর্নীতিতে অথবা দুর্নীতি করেছে অথবা কোনো ঠিকাদার তাকে টাকা দিয়েছে এ ধরনের সরাসরি এভিডেন্স আমি এখনো পাইনি, যার কারণে আমি এখন কার বিরুদ্ধে অ্যাকশনও যাই, কারণ আমার এখনো কাজ শুরু হয়নি, ফিনান্সিয়াল যে কাজগুলো দিয়ে আমি দুর্নীতি ধরতে পারবো। হ্যাঁ, যেটা আপনি যেটা বলেছেন সেটা আমি এর পরদিনে আমি কোয়েরি করলাম, কোয়েরি করে আমি যেহেতু আমাদের এখানে যে সমস্যাগুলো হয়ে গেছে, কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার সব একসাথে চলে গেছে, যেমন ধরেন এই যে ঝুলন দাস বললাম, তাকে ওই যে বৈষম্য বিরোধী ছেলেরা ওই সময় সেটা তাকে সাসপেন্ড করা হয়েছে, শাহিন চলে গেছে, এরপরে আবুল কাসেম চলে গেছে, এই 3-4 জন ইঞ্জিনিয়ার বেকম হওয়ার কারণে গিয়ে ওই কোয়ালিফাইড মানে সিনিয়র ইঞ্জিনিয়ার কম আছে। মানে হচ্ছে যে আপনার এখানে বুয়েট ব্যাকগ্রাউন্ডে যত ইঞ্জিনিয়ার ছিল কাউকেই থাকতে দেওয়া হয়নি, বুয়েট ব্যাকগ্রাউন্ডে সকল ইঞ্জিনিয়ারকেই। এবং আমার কাছে যে তথ্য আছে, অ্যাকচুয়ালি জসিমকে নিয়ে এত কথা বলার কিছু নাই, আপনি যেটা বলছেন যে টেন্ডার হয়নি, কিন্তু টেন্ডার ইভ্যালুয়েশন টিম তো জসিম আছে, সে কিন্তু এই ইঞ্জিনিয়ার আছে, সচিব আছে, সে এই ইভ্যালুয়েশন ইনফরমেশন সেল করে, আমরা রেখেছি, শুধু একা না সে, না না, সে তো ইনফরমেশনটা সেল করে, 5 জনকে রেখেছি, এবং ইভ্যালুয়েশনের চিফ হিসাবে আমি রেখেছি যে প্রধান নির্বাহী কর্মকর্তা, তাকে বলেছি যে তুমি সবার সাথে কথা বলে, এবং সেও না, ফাইনালি যখন তারা সিলেক্ট করবে আমি বলেছি যারা গত স্বৈরাচারের আমলে কাজ করেছে, যদি আমি দেখি যে তাদের সংশ্লিষ্টতা তাদের দেওয়া হচ্ছে, তাদেরকে আমি ক্যান্সেল করে দেবো, এটাও আমি বলেছি, কারণ মেয়রের একটা ক্ষমতা থাকে। আমি তাদেরকে বলেছি যারা গত স্বৈরাচারের সরকার আমলে বারবার কাজ পেয়েছে, যদি আমি কোনো কারো সংশ্লিষ্টতা দেখি, তাদের আমি কিন্তু কাজ দিব না, দরকার হলে আমি আবার রিটেন্ডার করবো, এটাও বলেছি আমি তাদেরকে। কাজে আমি কমপ্লিটলি তাদেরকে মনিটরিং এর মধ্যে রেখেছি, এবং এর মধ্যে আপনারা জানেন যে এখানে একটা ইস্যু এখন কাজ হচ্ছে, যে আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, যাকে আসলে আমি বলেছিলাম যে বারবার যে উন্নয়নমূলক কাজগুলো দেখার জন্য, তো এর মধ্যে দুদক তার ব্যাপারে কিছু অনুসন্ধান করছিল, বিশেষ করে 23-24 সালের
কিছু ঘটনা যে কিছু শ্রমিককে দ্রুত পদোন্নতি দেওয়া হয়েছে। জি। তো ওই ব্যাপারে যখন দুদক বারবার আসছে তখন আমি অলরেডি তাকে বলেছি এবং একটা ডিউ লেটারও আমি জনপ্রশাসনে পাঠিয়েছি যে ভাই আমার যেহেতু তার ব্যাপারে দুর্নীতি দমন কমিশন বারবার কোয়েরি করছে এবং এই ধরনের ইমেজ লস হচ্ছে সিটি কর্পোরেশনের, সো দ্যাট আপনারা আরেকজন ভালো অফিসার দেন। এই কাজগুলো আমি কিন্তু শুরু করেছি। আমি আমি আমার একটু কাউকে প্রশ্ন আছে এখানে। আমি কাউকে ছাড় কিন্তু দিব না, আমি আপনাকে বলছি। না, যে ধরেন দুর্নীতিবাজ হোক আমার তাকে কথা কিন্তু হচ্ছে আমি কখনো ছাড় দিব না এবং আমি তাদের ব্যাপারে অ্যাকশনে যাব। আমি অলরেডি এর আগেও অ্যাকশনে গিয়েছি। একটা ছোট্ট একটা ঘটনা যেটা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, এটা দুর্নীতির আমি পেয়েছি, তাকে কিন্তু আমি সাসপেন্ড করে দিয়েছি। কাজে যেখানে কোনো ধরনের কোনো কিছু আমার কাছে এভিডেন্স আসছে, আমি কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। এবং আমি যেটা মনে করি যে এটা জনগণের সম্পত্তি। জনগণ আমাকে তাদের এটা দিয়ে জনগণের একটা প্রতিনিধি হিসেবে আমাকে পাঠিয়েছে। কারণ সারা বাংলাদেশে জনগণের কোনো প্রতিনিধি নেই, সবাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এই মুহূর্তে পুরো বাংলাদেশে আপনি হচ্ছেন একমাত্র আমি নির্বাচিত আমি মেয়র একমাত্র জনপ্রতিনিধি আমরা এবং বলতে আমি পারি। মনে করি যে এই যে যেটা ৯/৬ হয়েছে আগে, সেটারও আমি কিন্তু অলরেডি শ্বেতপত্র প্রকাশ করার জন্য অলরেডি আমি যখন এসেছি তখনই কিন্তু শ্বেতপত্র প্রকাশ করার জন্য বলে দিয়েছি। একটা টিমও আমরা সেটা কাজ করছি। কাজে পুরা কিন্তু সাদাত দুর্নীতি ভাই একটা সাদাত ভাই শ্বেতপত্র ধরেন কিন্তু অলরেডি কিন্তু চলে আসবে এবং সেখানেও কিন্তু যারা এটার জন্য লাইবেল তাদের ব্যাপারে কিন্তু অবশ্যই অ্যাকশনে যাব আমরা। না, কিন্তু সাদাত ভাই ধরেন এই যে তৌহিদুল ইসলাম যে চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আপনাদের, তাকে তো আপনি এসেই সরাই দেওয়া উচিত ছিল। মানে না, আওয়ামী লীগ আমলে যত সেখানে আমি নিয়োগ, বলি আওয়ামী আমাদের লীগ ব্যাপার আমলে যত নিয়োগ আপনি জানেন যে এরা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এখানে আমি একটা কিন্তু কথা বলি। জি, হুম, এখানে যেটা হয়েছে আমাদের প্রবলেম হচ্ছে, যেমন রিসেন্টলি একটা ঘটনা, আমরা এই যে জুলকারনাইন সাহেব একটা রিপোর্ট করেছিল, তার প্রেক্ষিতে আমরা একটা ইঞ্জিনিয়ারকে আমরা আবার করে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে হাইকোর্ট থেকে সে অর্ডারটা এনে আবার সেটা রিস্টোর করেছে। তো এইখানে একটু কিছু প্রবলেম আছে আমাদের, কারণ আমরা যদি সঠিক এভিডেন্সটা আমি যদি শো করতে না পারি, তাহলে পরে হাইকোর্ট থেকে একটা রিট করলে এটা আমাদের এগেনস্টে চলে যাচ্ছে এবং সেটাও একটা কর্পোরেশনের ভাবমূর্তির একটা ব্যাপার আছে। তো আমি এই জন্য চিন্তা করছি যে একদম কমপ্লিট এভিডেন্স পাওয়ার পরে, যেমন এখন দুদক একটা কারোর বিরুদ্ধে ধরেন তদন্ত করছে, এটা আমার জন্য একটা এভিডেন্স হিসেবে কাজ করে, তখন আমি এর বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারি। কারণ দুদক যেহেতু একটা সংস্থা, এখন যেহেতু আগের ভাই মতো আপনি দুদক আমি জানেন মনে করি যেহেতু জসিমউদ্দিন স্বাধীনভাবে কাজ করছে, তো ভাই জসিম আমি দুদককে কখনো, আমার যে সিটি কর্পোরেশনে আসে আমি কখনো আমি তো তাদেরকে স্বাধীনতা দিয়েছি যে যার ব্যাপারে দুদক মনে করে যে কোনো একটা দুর্নীতির গন্ধ পাচ্ছে তারা তদন্ত করুক, এবং আমি অ্যালাউ করেছি। আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে দুদকের কর্মকর্তা যারা ঢাকা থেকে আসে সরাসরি, এখন আর চট্টগ্রাম থেকে আসে না, সরাসরি ঢাকা থেকে আসে, ঢাকা থেকে এসে তারা কোয়েরি করে, আমি তাদেরকে ফ্রি করে দিয়েছি। আমি বলছি আমার কর্পোরেশনে যদি কোনো কর্মকর্তার আপনারা কোনো দুর্নীতি পান আপনারা কোয়েরি করবেন, এবং সে ব্যাপারে এখনো এটাই জন্য আজকে আমি সিওর ব্যাপারে যেটা করেছি, যেহেতু তার ব্যাপারে অনুসন্ধান করছে, তার ব্যাপারে কোয়েরি করছে দেখে আমি আজকে সেখানে তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি। তো এইভাবে ঠিক যদি আছে। কারোর বিরুদ্ধে আমার এখানে এই প্রশ্ন ধরনের আছে। কোনো দুদক না, কিছু না, করে আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি। জি, না অবশ্যই, এবং আমি তো মনে করি এই সিও কে আপনি দায়িত্ব নেওয়ার পরপরই সরিয়ে দেওয়া দরকার ছিল। আপনি ৮ মাস সময় নিচ্ছেন তার ব্যাপারে। ওইটাই বলছি যে আমাদের যে হাইকোর্টের একটা কিন্তু সমস্যা হয়ে গেছে, যে হাইকোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসছে, অথবা আজকেও আপনি দেখেন যে তাকে আমি সরিয়ে দেওয়ার জন্য জনপ্রশাসনকে বলেছি। আমি অলরেডি এটা প্রায় হয়ে গেছে, আমি যখন দেশের বাইরে আসছি তখন, এখনো পর্যন্ত জনপ্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন। তো এখন কি করবেন? জনপ্রশাসন এখনো ওটাই। পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি অলরেডি বলে দিয়েছি যে আপনাদের দৃষ্টিতে সামওয়ান হু ইজ কোয়ালিফাইড এন্ড ট্রান্সপারেন্ট, অনেস্ট, এই টাইপের একজন অফিসার পাঠান আমাকে। আমি আসলে এই ধরনের অফিসার যার বিরুদ্ধে কোয়েরি হচ্ছে দুর্নীতি দমন কমিশন, যারা বারবার দুর্নীতি দমন কমিশন এখানে এসে তাকে কোয়েরি করছে, এটা আমার জন্য একটা ইনসাল্টিং। যেহেতু একটা সংস্থা এখানে আসছে মনে করছে এটা অন্য একটা ব্যাপার, কিন্তু ব্যাপারটা একজন অফিসারের জন্য হচ্ছে, কাজে তাকে আমি রাখতে পারি না। কাজে আপনার একজন অনেস্ট, আপনি দেখেন এখনো পর্যন্ত সাদাত ভাই হয়নি। গত গত পরশুদিন তো এটা আমার বলছি যে অনুষ্ঠানটা আমরা এখনো আমলাতান্ত্রিক গত জটিলতা পরশুদিন থেকে বেরিয়ে আমার আসতে পারছি না। কথা সাদাত ভাই বুঝতে পারছেন? গত আমরা এখনো পরশুদিন অর্ডার দিচ্ছি ঠিক, জি, কিন্তু আমলাতান্ত্রিক যে জটিলতা, এখনো যে আওয়ামী লীগের যে আমলারা ঘুরে ফিরে আছে, এটা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। এটা না কিন্তু ওইটাই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগের বিচারক এখনো কোর্টে আছে। আওয়ামী লীগের লোকজন সব এখনো জায়গায় আছে, দুদকে আছে। সচিবালয়ে এখনো সব আওয়ামী লীগের জায়গায় আছে। আমলারা আছে। এটা এখনো লালন পালন করছে। আপনার সিটি কর্পোরেশনেও তারা বহাল সব তবিয়তে জায়গায় আছে। রয়ে গেছে। সিটি কর্পোরেশনের তো ম্যাক্সিমাম, জি, আমি বলি আপনাকে, সিটি কর্পোরেশনের ম্যাক্সিমাম স্টাফ তো আগের তো ১৬ বছর আওয়ামী লীগেরই মেয়র ছিল।
এখানে তো বিএনপির কোনো মেয়র ছিল না। ফার্স্ট টাইম দ্যাট আমি আজকে মাঝখানে মেয়র মঞ্জুর হয়েছি। সাহেব ছিল না? মঞ্জুর সাহেব ছিল তো মাঝখানে। মঞ্জুর সাহেব ছিল 10 সালে। মানে আমি বলছি লাস্ট 15 আচ্ছা, ইয়ার্স এ 15 15 ইয়ার্স। ইয়ার্স এ তো আর মঞ্জুর সাহেব তো ছিল ব্যাকবোনলেস। আপনি তো জানেন। সে তো আমি জানি। মইনুদ্দিন চৌধুরীর কথার বাইরে কিছু করত না। জি, আমাদের আমি ওই এখানে একটা সময় চিটাগাঙে সিস্টেম ছিল যে উনাকে আমরা মেয়র হিসেবে চুজ করেছি। জি। কাজে এই ধরনের একটা ব্যাকবোনলেস মানুষকে আমরা করেছিলাম। এটা আমাদের দুর্ভাগ্য। তো তো আমি এটা আমি বলতে চাচ্ছি যে গত পরশুদিন আমার অনুষ্ঠানটা করার পরে আ বিএনপির একটা গ্রুপ যে সিটি কর্পোরেশনের ভেতরে মিছিল মিটিং করেছে। তারা ব্যানার লাগিয়ে দিয়েছে। তো আপনি কিন্তু ধরেন যখন মেয়র হিসেবে শপথ নেন, তারপরে আপনি বলেছিলেন যে আপনি হচ্ছেন সিটি কর্পোরেশনের মেয়র, দলের নেতা আপনি পরে। বিকাল ৫টার পরে আপনি দলের নেতা। কিন্তু আপনি কি সেই প্র্যাকটিসটা রাখতে পারছেন? আপনার তো এখানে তো হরদম আপনার দলীয় লোকজন এসে না ঝামেলা এখানে করছে। আসলে আমি আপনাকে আপনার বলি আপনার আপনার বিপক্ষে কিছুটা আমার রিপোর্টটা যাওয়ার পরে আপনার লোকজন এসে সেখানে মিছিল মিটিং করছে। এগুলো কি ঠিক হচ্ছে? না, না এটার জন্য না। এটা হচ্ছে যে আপনি বোধহয় এটা আপনি ভুল শুনেছেন। এটা হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যাপারে যখন বিভিন্ন নিউজ পেপারে এসেছে যে তাকে আ দুর্নীতির জন্য তার ব্যাপারে যখন কোয়েরি করা হচ্ছে, চট্টগ্রামের মানুষজন এসে তাকে অপসারণ করার জন্য সেখানে মানববন্ধন করেছে। এখানে সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকেনি। মানববন্ধন করেছে যে প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের জন্য। এটাই বলেছে। আর কিছু না। এটা আপনার রিপোর্টের জন্য না। এটা এই এটা অনেক আগের থেকে আমি যখন আ দেশের এই যে কানাডাতে আসলাম তো তখনই তো আমি ডিউটা দিয়েছি। দ্যাট মিনস ১ তারিখ। ১ তারিখ আমি ডিউ দিয়ে এসেছি যখন আপনার ধরেন ২৭, ২৮, ২৯, ৩০ ওই ৩০ তারিখের দিকে আপনার ওই যে আপনার দুদকের কর্মকর্তারা এসে তার ব্যাপারে কোয়েরি করেছে। এরপরও আপনার ২ দিন ৩-৪ দিন আগে আবার দুদক আমি যখন দেশে এখানে ছিলাম তারপরে দুদক আবার এসেছে। আমাকে বলেছে যে দুদক এই ফাইলগুলো চেয়েছে আপনি সব ফাইল দিয়ে দেন। যে ফাইলগুলো তারা চাচ্ছে আমাকে ফোনে কথা বলেছিল আমার সচিব। যে স্যার এখানে যে এই মানে ওই যে শেখ তহিদুল ইসলামের ওই সময়কার ৪ টা ফাইল যেখানে শ্রমিক থেকে ইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে। হুম। তাই আমি বললাম আপনার যেটা চাই, উনারা যেটা চায় আপনি দিয়ে দেন। কারণ আমরা চাই যে দুদককে আমরা হেল্প করা এবং যারাই সেটা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যাপারে যখন আগেও এসেছে এবং এখনো এসেছে, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ চট্টগ্রামবাসী তার অপসারণ চেয়েছে। এটা কিন্তু ঐরকম না যে অন্য কোনো কারণে। এটা শুধুমাত্র তহিদুল ইসলামের অপসারণটা চেয়েছে। আর ওইটা আমি বলছি যার ব্যাপারে কোন ধরনের কোন কোয়েরি আসবে তার কোনো স্বচ্ছতা নেই। আমি অবশ্যই আশা করি যে তার বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যবস্থা নিবে। আর আমি যেহেতু জনগণের মেয়র আমি মনে করি প্রতিটা পয়সার, প্রতিটা পেনির হিসাব জনগণকে আমাদের দিতে হবে। এবং আমি এটাও মনে করি যে আপনি যে কথাটা বলেছেন রাইটলি বলেছেন। এখনো শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নয়, সারা বাংলাদেশের প্রতিটি সংস্থায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন বসে আছে। যার কারণে ধরেন আমরা যে কাঙ্ক্ষিত কাজগুলো করতে চাই, এখনো কাজগুলো করতে পারি। আপনি দেখুন, আমি আপনাকে বলছি যে ৬ মাসে যখন বর্ষাকাল ছিল না, আমি আমার ৭-৮ টা মেজর রাস্তা জনগণ যেটা কষ্ট পাচ্ছে, ওই রাস্তাগুলো আমি করাতে পারিনি। আপনি যে বলছেন যে প্রধান চিফ ইঞ্জিনিয়ার মিস্টার কাসেম সাহেবের কথা বলছেন। কাসেম সাহেবকে আমি শুধু বলেছি আজকে আপনাকে আমি এই মিডিয়ার সামনে বলছি। কাসেম সাহেব অসম্ভব একজন সৎ মানুষ ছিলেন, আমি মনে করি। আমি উনাকে বলেছি যে, "কাসেম সাহেব, আপনি এই ১৬০০ কোটি টাকা যেটা রেজাল্ট করিম যেসব রাস্তার জন্য টাকাগুলো দিয়েছে, ওই রাস্তাগুলো আপনি দেখেন যে সেগুলো কোয়ালিটিফুল হয়েছে কিনা। এবং সেখানে আমাকে একটা রিপোর্ট দেন ১ মাসের মধ্যে। যদি কোয়ালিটিফুল না হয়ে থাকে তাহলে সেসব ঠিকাদারকে আমরা লাইবেল করবো এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এবং যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো আমরা ব্ল্যাক লিস্টেড করব এবং তাদেরকে কেন এই কাজগুলো করেছে সেজন্য আমরা উনি আমাকে এই রিপোর্ট ৪ মাসও দিতে পারেনি। তারপর ফাইনালি আমি উনাকে বললাম, "দেখেন, আমার তো বর্ষাকাল চলে আসবে। আপনি আমাকে একটা কাজও করতে পারেননি, প্লাস এই ছোট একটা রিপোর্ট চেয়েছি সেটাও পারেননি।" এই হচ্ছে অবস্থা। আপনি মানে মানে এটা একটা কঠিন একটা অবস্থা। এর মধ্যে আমাকে কাজ করতে হচ্ছে মির এবং সাদাত আপনি হোসেন কল্পনা করবেন না। এর মধ্যে আমাকে নিজে পার্সোনাল যেখানে কোনো কাউন্সিলর নেই। হুম, হুম, হুম। সাদাত ভাই আপনার ক্যামেরায় হ্যাঁ, আউট হয়ে গেছে। ৪১ আপনি শুনছেন? আপনার ক্যামেরা বন্ধ আছে। ক্যামেরাটা ঠিক অন করেন।
এখন ঠিক আছে? না, ঠিক নাই। এখন ঠিক আছে? ক্যামেরাটা অফ হয়ে আছে। ক্যামেরা অফ হয়ে আছে। হ্যাঁ? ক্যামেরা অফ হয়ে আছে। আপনি ডার্ক স্ক্রিন দেখছেন না? আপনার ক্যামেরাটা অফ হয়ে আছে। এখন? না। আলবি? সামহাউ আপনার ক্যামেরাটা অফ হয়ে আছে। ক্যামেরা কি ক্যামেরাটা অফ হয়েছে কিনা দেখো। কোনো সমস্যা? ক্যামেরা তো ঠিক আছে না? আমাকে দেখতে পাচ্ছেন? না, আমি দেখতে পাচ্ছি না আপনাকে। ডার্ক স্ক্রিন হয়ে আছে। দেখো তো একটু। ক্যামেরা তো ঠিক আছে। না। আমার এখানে তো ঠিক আছে। আপনি দেখেন তো আপনারটা। না, আমি আপনাকে দেখছি না। কথা স্ক্রিনে না। শুনছেন? কথা শুনছি। কথা শুনছি। কোনো কল ঢুকছে কিনা আমি জানি আচ্ছা, না। আমরা লিভ নিয়ে জয়েন করছি। আবার লিভ নিয়ে জয়েন করছি। আবার লিভ জয়েন করেছি। দর্শক, আমরা কথা বলছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব সাদাত হোসেনের সঙ্গে। অনেকে প্রশংসা করছেন, অনেকে ভালো কথা বলছেন, অনেকে কিছু বিষয় তুলে ধরছেন। যেমন শুভ খান বলছেন চট্টগ্রাম থেকে পটিয়া পর্যন্ত ফ্লাইওভার, রাস্তার মাঝে কোনো উঠানামার জন্য রাস্তা নেই। মাননীয় মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, মাঝে মধ্যে কিছু গাড়ি উঠানামা করার ব্যবস্থা করবেন। এর মধ্যে আরো কিছু বিষয় আছে। এর মধ্যে আমরা দেখি আরো কিছু প্রশ্ন হয়তো নিয়ে আসবে। দেখি মেয়র সাহেব আসুক। মেয়র সাহেব আসার পরে আবার তিনি ইন করবেন আশা করি এখনই। জয়েন করলে, জি তিনি জয়েন করেছেন। জি। এখন আসছে? এখন আসছে জি। জি, এখন আসছে। ডিস্টার্ব করতেছে। আমার মনে হচ্ছে এটা আপনার কল ঢুকলে এই সমস্যাটা হয়। মোবাইল থেকে যখন আপনি ও আসবেন আচ্ছা, বাট কল তো আমি পাচ্ছি না কোনো। না, কিন্তু কল পাচ্ছেন না, কিন্তু ওটা ইন্টারাপ্ট করতেছে আপনাকে। যাই হোক। তো আচ্ছা, আমরা যাই হোক, যেটা আমি যেটা যে কথাটা, আমার যে ব্যারিয়ারটা সেটা বলি, যে আমার আসলে এই যে উন্নয়ন কাজগুলি হতো, আমাদের যে 41টা কাউন্সিলর না থাকাতে গিয়ে আমাকে এখন ধরেন এলাকা ভিত্তিক যারা আমাদের রাজনীতিবিদ আছে, এলাকা ভিত্তিক যারা মহল্লা সর্দার আছে, কিছু পেশাজীবী আছে, তাদের উপর নির্ভর করতে হচ্ছে, এবং কিছু ছাত্র প্রতিনিধি, সবার উপর নির্ভর। আমি ট্রাই করেছি যে ইন জেনারেল সবাইকে ইনভলভ করতে, বিভিন্ন রাজনৈতিক দলকে। এই জন্য আপনি হয়তো দেখেছেন খালকলন কর্মসূচিগুলি আমি বিএনপি, জামাত সহ বৈষম্য বিরোধী যারা ছেলেরা আছে সবাইকে আমি ট্রাই করেছি সবাইকে কাজ দিতে। ইভেন ড্রেইনগুলো যখন আমি পরিষ্কার করেছি 1600 কিলোমিটার, এই যে আজকে জলাবদ্ধতার, সেখানেও বিভিন্ন প্রজেক্টে আমি সবাইকে ইনভলভ করার চেষ্টা করেছি। তো কাজে ওভারঅল ধরেন আমি যেটা বলতে চাচ্ছি, না ওভারঅল আপনার আমার যে অ্যাক্টিভিটি উন্নয়নের কাজগুলো যাদেরকে দিয়ে আমার করার কথা, তারা কিন্তু আমাকে বারবার অসহযোগিতা করছে। এই জায়গায় এখন আমি বাধ্য হয়ে এখন অ্যাকশনে যাচ্ছি। না, আপনাকে অ্যাকশনটা আমরা যেটা চাচ্ছিলাম যে ধরেন আপনার ব্যাপারে আমার তো কোনো মানে বিরাগের তো কিছু নাই, অনুরাগেরও কিছু নাই। আপনি একজন নির্বাচিত মেয়র এবং আফটার জুলাই আপনি যে দায়িত্বে এসেছেন, আমরা চাই যে সেই দায়িত্বটা আপনি যেন 100% সাকসেসফুলি ডিল করতে পারেন। না, আপনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন অতীতে, আপনার উপর দিয়ে অনেক কিছু গেছে। কিন্তু আপনি এখন যে কারণে আমার অনুষ্ঠানটা করা, আপনি একটা বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন। এই যে জসিম, আশিক, আরিফ এরকম একটা গ্রুপের দ্বারা আপনি আবদ্ধ হয়ে যাচ্ছেন। ওরা আপনাকে ঘিরে রাখছে। ঢাকায় গেলে আপনার সাথে যাচ্ছে। যেখানে যাচ্ছেন দে আর দ্য বস। এরকম একটা প্রজেকশন আসছে। সাধারণ অনেকেই বিভ্রান্ত হচ্ছে। সেই জায়গাতে আপনাকে একটু সতর্ক করা। এটা আসলে আমি আপনাকে ক্লিয়ার করছি। এটা আসলে ঠিক না। এটা আসলে, এবং আমি আশা করি যে আপনি এটা কিন্তু ক্লিয়ার করলে আপনি বোধহয় বুঝতে পারবেন যে ২,৫০০ কোটি টাকার যে প্রজেক্টটা আপনি দেখবেন, সেটার পিডি ছিল আনিসুর রহমান, ওই প্রজেক্টের ডিপিটি ছিল জসিম, এবং অ্যাসিস্ট্যান্ট পিডি ছিল আশিক। যার কারণে গিয়ে যখন আনিস সাহেব যখন চিফ ইঞ্জিনিয়ার হিসেবে এখানে চলে আসলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কাশিম সাহেবের পরে, তখন ওই মন্ত্রণালয়ের অর্ডার, একটা অর্ডার লাগে আপনার ধরেন পিডি হইতে, তখন তাৎক্ষণিকভাবে যেহেতু পিডি করতে হবে, মন্ত্রণালয়ের তখন সচিব ছিলেন সম্ভবত নিজামুদ্দিন, আমার যদ্দূর মনে পড়ছে। তো নিজামুদ্দিন সাহেব যেটা কথা বলার পরে বললো যে ঠিক আছে, আমরা মিনিস্ট্রি থেকে এটা একটু টাইম বিং একটা সময় লাগবে, এখন যিনি ডিপিডি আছে তাকে আপাতত ভারপ্রাপ্ত হিসাবে কাজ করতে বলেন, আর এপিডি যিনি আছে উনি ডিপিডি হিসাবে কাজ করবে। সো দ্যাট ওইভাবে আশিক চলে গেছে ডিপিডিতে,
এবং ডিপিটি যে ছিল ওই যে জসিম, সে চলে গেছে অ্যাক্টিং পেটিতে। এটা কিন্তু মিনিস্ট্রির না, ঠিক আসলে এখন আছে। আমাদের যে না, সমস্যা সাদত হচ্ছে ভাই, আপনার আপনার কাছ থেকে এলজিআরডি। আমার এত ব্যাখ্যা লাগবে না। আমি না যেটা না না বলতে না, চাচ্ছি, ওইটা আসলে না দিলে হবে কি, না, তাহলে না, একটা আমি যেটা বলতে চাচ্ছি না, কনফিউজিং ব্যাপার আছে। কারণ এটা আমি কমপ্লিটলি হচ্ছে ফিজিবিলিটি, এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে হওয়াতে আমরা সরাসরি কখনো কিছু করতেও পারি না। এটা এলজিআরডি মন্ত্রণালয় থেকে যেহেতু আপনার সব নামগুলো আসে এবং তাদের অনুমতি সাপেক্ষে কিন্তু আমাকে দিতে হয়। এখন যদি আমি সরাসরি দিয়ে দিই তাহলে কিন্তু তখন তারা আবার বলবে আপনি কেন দিলেন আমাদের অনুমতি ছাড়া। তো এখনো আমি যেটা চিন্তা করছি যে আমি ওভারঅল মিনিস্ট্রিতে আবারও কালকে সচিবকে আমি বলেছি যে আমি বলে আপনারা লিখেন যে পিডি আমি চাচ্ছি না, পিডি একটা চেঞ্জ করতে বলেন। কারণ এখানে আমি চাচ্ছি যে একটা নতুন পিডি আসুক, কারণ আমাদের আসলে এখন যেহেতু নেই অন্তত পক্ষে চিফ ইঞ্জিনিয়ার যাতে পিডি হিসেবে কাজ করে, এটাও আমি বলেছি যে জসিমকে সেখান থেকে সরিয়ে দিয়ে। তো জসিমের একটা জিনিস হচ্ছে কি, আমার সময় এখনো পর্যন্ত 1 টাকার এখনো পর্যন্ত টেন্ডার যায়নি এবং সেটার কিন্তু রিভ্যালুয়েশন টিম এখনো কিন্তু তারা ইভ্যালুয়েশন করে কে টেন্ডার পাবে এখনো নির্ধারণ করতে পারেনি। এবং সেখানে আমি বলে দিয়েছি তারা ইভ্যালুয়েশন করার পরেও 4 জন মিলে, এখানে চিফ ইঞ্জিনিয়ার আছে, প্রধান নির্বাহী কর্মকর্তা আছে, সেখানে পিডি আছে, সেখানে সচিব আছে। তাহলে এই 4 জন ইভ্যালুয়েশন কমিটির পরে এসে আমার কাছে যখন আসবে, আমি কিন্তু সেখানে বলে দিয়েছি যে একটা টেন্ডারও যদি আগের স্বৈরাচারী আমলের কোন টেন্ডার বাজরা পায় তাহলে কিন্তু সেটা আমি আমার রিটেন্ডার, এটা আমি বলে দিয়েছি। আমি চাই যে একটা স্বচ্ছতা আসুক, যারা কাজ পায়নি, যারা কোয়ালিফাইড এতদিন ধরে যারা বঞ্চিত ছিল তারা যাতে কাজ পায়, এটা আমি চাই। এবং আমি মনে করি এখনো যারা দুর্নীতিবাজ আছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি যে কোনো কিছু পেলে, যে কোনো এভিডেন্স পেলে তাদের বিরুদ্ধে আমি একসাথে যাব। আর জসিম যদি 3-4টা পোস্ট হোল্ড করে তাকে সেগুলো থেকে আমরা সরিয়ে দেবো। এরা জি। আমার কথা হচ্ছে ভাই সিম্পল, সাদত ভাই, আপনি আপনাকে এবং চট্টগ্রামের মানুষের যেন কল্যাণ হয়, যাদের সুফলটা যেন শিওর পায় আপনার নেতৃত্বে, এবং এটা আমি চাচ্ছি। আমি চাই। আমার তো এবং আসলে শুনেন, আওয়ামী লীগ আমলে ভাই, আল্লাহ তাআলা আওয়ামী লীগ আমাকে আমলে, জি, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন ভালো কাজ করার জন্য এবং এটা আমি মনে করি ইটস অপরচুনিটি। জি, এবং জি, জি, আমি আসলে এই যে আপনাকে বলছিস এই যে জলাবদ্ধতার এই প্রবলেমটা কত বছর ধরে কেন, এই যে বদ্দারহাটে বিরাট একটা মার্কেট নালার উপর করে রেখেছে মহিউদ্দিন চৌধুরী, তো এটা তো আমি ভেঙে দিয়েছি। এটা অন্য কোনো মেয়র হলে কখনো ভাঙতে পারতো না, কারণ এটা বিশাল একটা জি, রেভিনিউ আমি আমাদের একটু সিটি অন্য কর্পোরেশন আসতো। প্রসঙ্গে যাব। জি, এবং আমি আজকে আপনি কথাটা ধরেন ক্লিয়ার করি। মুরাদপুর বদ্দারহাট যে জি, পানিগুলো উঠছে না, অনলি ফর দ্যাট রিজন যে এই নালা এই মার্কেটটা ভেঙে দেওয়ার কারণে ওই পানিগুলো সরাসরি এখন চাকতা খালে চলে যাচ্ছে। এবং আপনি দেখেন আগে যে বিভিন্ন স্লোগান দিত মুরাদপুর সিঙ্গাপুর টিঙ্গাপুর বলে, তা এখন হুম, তো হুম, আলটিমেটলি এই স্লোগানটা নেই। এবং এটা একটা বিশাল ইম্প্যাক্ট আমাদের চট্টগ্রামবাসীর জন্য। এবং আরেকটা হুম, হুম, কাজ আমি করেছি, আপনি দেখেন এই যে আমাদের যে বিপ্লব উদ্যান আছে, বিপ্লব উদ্যানে আপনি একসময় আওয়ামী লীগের এরা বিপ্লব উদ্যানের স্মৃতিটাকে ধ্বংস করে দিয়েছিল। তারা ওইখানে হুম। একটা মাঠের মধ্যে মার্কেট করছিল, আমি গিয়ে সেটা যেমন, প্রথম দিন ভেঙে যেমন দিয়েছি। একজন দর্শক লিখেছেন যে এক- আল্লাহর ওয়াস্তে বিপ্লব উদ্যান বাণিজ্য মুক্ত করে সবুজায়নের আওতায় এটা আনুন, একদম বাণিজ্য আজম মুক্ত করা নাসিরের হয়েছে। পথ অনুসরণ করতে যাবেন না। হ্যাঁ, এখানে এখানে বাণিজ্য মুক্ত করা হয়েছে এবং পুরা মাঠটাকে একটা শিশু পার্ক, আপনার একটা গ্রিন পার্ক করা হচ্ছে। এবং একটা জিনিস আমরা করছি সেখানে, যেহেতু এটা বিপ্লব উদ্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এখানে একটা স্মৃতি আছে। আই রিভোল্ট বলে 25শে মার্চের কালো রাত্রিতে উনি মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। আমরা এই পার্কটার ঠিক পিছনে একটা জাতীয় পতাকা একটা আপনার ডিজিটালাইজড করে আই রিভোল্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, কোনো এখানে মূর্তি থাকবে না, শুধু ওনার নামটা সেখানে থাকবে, ওনার স্লোগানটা সেখানে থাকবে। জি, কারণ আমি মনে সাদত, করি এই আমরা একটু অন্য এই প্রসঙ্গে যাব। এই যে মুক্তিযুদ্ধের এই কথাগুলো, 25শে মার্চের এই কথাগুলো নতুন প্রজন্মকে জানানোর আমাদের অধিকার আছে এবং নতুন প্রজন্ম সেটা জানুক, সেটা আমরা চাই। শুধু এটা না, ইভেন বৌদ্ধভূমিতে যে আপনার কুলসিতে সেখানেও কিন্তু কোনো কিছু লেখা হয়নি, সেগুলো আমরা লিখছি। আমি চাই যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা কিন্তু থাকুক, যেটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। এবং জি, আলটিমেটলি আমাদের যে শহীদ জিয়ার, যেটা আপনি জানেন যে যেখান থেকে মুক্তিযুদ্ধ উনি ঘোষণা করেছিলেন আপনার এই যে কালুরঘাট থেকে, সেটাও আমরা সংরক্ষণ করছি। আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে লিখেছি যে ভাই এই পার্কটা আমাকে দিয়ে দেন, আমি এখানে এই মুক্তিযুদ্ধের যে স্লোগানটা, যে প্রোক্লেমেশনটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, সেটা আমরা করতে চাই। এবং আপনাকে আমি বলতে চাই যে এই ক্ষেত্রে লাস্ট যেদিন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এসেছেন, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এই প্রোক্লেমেশন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, এটা যাতে সুন্দরভাবে লেখা হয় এবং সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেহেতু এটা অনেক ক্ষেত্রে পারছে না, সেটা সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করার জন্য বলা হয়েছে, সেদিন উনি বলে দিয়েছে। জি, কাজে আমরা আশাবাদী মাননীয় যে প্রধান আজকে যে উপদেষ্টার মুক্তিযুদ্ধের জেলা হিসেবে
চট্টগ্রামের মেয়র হিসেবে আপনার দায়িত্ব অনেক বেশি, আপনার উপর দায়ও অনেক বেশি, কারণ আপনার ব্যর্থতা ডক্টর ইউনূসের ঘাড়ে যেয়ে বর্তাবে আলটিমেটলি, আপনি যদি ব্যর্থ ইনশাআল্লাহ হন। আপনাদের দোয়ায় সেই আপনি মনে জায়গাটায় করেন সেই আজকে জায়গাটায় সাদাত ভাই, আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগ আমলে যারা সুবিধা নিয়েছে, আওয়ামী লীগ আমলে যারা একের পর এক প্রমোশন নিয়েছে, লুটপাটে অংশ নিয়েছিল, সেই গ্রুপ যেন আপনার আশেপাশে আপনাকে ঘিরে না ধরে, এটা সেই এটা হবে না। সতর্কতার এটা অংশ আলটিমেটলি হিসেবে আমি একটার কথাগুলো পর একটা বলা। অ্যাকশনে যাচ্ছি। জি, আমি অ্যাকশনে যাচ্ছি। আপনি দেখেছেন অলরেডি একটা অ্যাকশন আমি ডিউ দিয়েছি একজনের ব্যাপারে। যদিও জনপ্রশাসন এখনো এক্সিকিউট করেনি, আমি জনপ্রশাসনকে রিকোয়েস্ট করব অনতিবিলম্বে এটা এক্সিকিউট করার জন্য। এবং আর আর যারা দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাচ্ছি। এটা জি, ইনশাআল্লাহ আমি আপনি চিন্তা আমি করবেন তো না। অন্য অন্য আপনি একটা শুনতে প্রশ্ন পাবেন, চাই। আপনারা শুনতে পাবেন দুর্নীতিবাজের জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হবে না। আমি আপনার মাধ্যমে এই তো বার্তা আমি দিতে চাই যে জি, দুর্নীতিবাজের কোনো জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হবে না ইনশাল্লাহ। এবং এবং আমরা যারাই আমরা করেছে তাদের ব্যাপারে আমাদের যে শ্বেতপত্র পাওয়ার পরে, শ্বেতপত্র যেটা হচ্ছে সেটা রিপোর্ট পাওয়ার পরে স্ব অ্যাকশন সেখানে আপনি দেখতে পাবেন। শুধু দুর্নীতিবাজ নয়, এবং এখানে আওয়ামী লীগকেও আপনাকে ইনক্লুড করতে হবে। আওয়ামী হ্যাঁ, লীগও আওয়ামী লীগ যেন তো অবশ্যই যারা যেন না হয়, দুর্নীতিবাজ যেমন তারা আওয়ামী লীগের এরাই যেমন করেছে। গত জি, জি, 15 বছরও তো আওয়ামী লীগই ছিল, কিন্তু বিএনপি তো অন্য কেউ ছিল না, এরাই তো ছিল এবং এরাই তো প্রমোশন পেয়েছে সব জায়গায়। এবং এটাই আমি দেখছি, খতিয়ে এবং দেখছি। এবং আমি চাই চট্টগ্রামে যে কিন্তু দুর্নীতি দমন কমিশন পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের একটা কোয়ারি করুক, এবং ওই কোয়ারি করলে পরে আমারও জন্য সুবিধা হয় যে আমি তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে যেতে পারবো। এবং জি, আমার দরজা ভাই সমস্ত ধরেন, সমস্ত জি, সমস্ত ইনস্টিটিউশনের জন্য যারা দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এইসবের ব্যাপারে যারা কাজ করছে বাংলাদেশ গভর্নমেন্টের, আমার সিটি কর্পোরেশনের দরজা তাদের জন্য খোলা থাকবে সবসময়। ভাই আপনি যদি সবকিছুতে দুদকের উপর ডিপেন্ড করেন, দুদকে এখনো আওয়ামী লীগের লোকজন ঠাসা, তারা দীর্ঘায়িত করতে পারে, অনেকভাবেই ঘোরাতে পারে। আপনি আপনার বিবেচনায় যেটি সঠিক মনে করেন সিদ্ধান্ত নেবেন, এবং আমরা আপনাকে সর্বত সহযোগিতা করব ধন্যবাদ। চট্টগ্রামবাসীর স্বার্থে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চট্টগ্রামে ধরেন নওফেল এই মানুষের জ্বালায় শেষ করছে কিন্তু লুটপাট দুর্নীতি। প্রথম কথা হচ্ছে সে কিভাবে পালায়ে গেল, পালানোর ব্যাপারে কিন্তু বিএনপি নেতারা তাকে সহযোগিতা করছে, এরকম একটা বিষয় আছে এক। ২ নাম্বার হচ্ছে এই যে তার বাড়ি যে চশমা পাহাড়, তার বাড়ির পেছনে সরকারি খালের জায়গা সে এখনো দখল করে রাখছে। সেটার ব্যাপারে আপনি কোন পদক্ষেপ কেন নেন নাই? নাকি ভিতরে, ভিতরে আপনারা আ মানে সহানুভূতিশীল কোন যোগাযোগ, মানে কিভাবে পালাইলো? এখনো তার দখলে কিভাবে সরকারি আপনার এই যে খাল এগুলো বহাল থাকে? খালের জায়গা, রাস্তার জায়গা এগুলো কিভাবে দখলে থাকে তার? সাদ ভাই শুনতে পাচ্ছেন? সাদাত ভাই আবার বোধহয় লাইনে বোধহয় সমস্যা হচ্ছে। জনাব সাদাত হোসেন, আমার মনে হয় যে আপনি আবার ক্লিন করেন। জি। দর্শক, উনি আসলে মোবাইল ফোন থেকে যোগ দিয়েছেন। যার ফলে উনার যখনই কল ঢুকে তখনই উনার ইন্টারনেটে এক ধরনের ইন্টারাপশন হচ্ছে। যার কারণে বারবার একটু সমস্যা হচ্ছে। আমি দুঃখিত এই অসুবিধার জন্য। আ আ ডাক্তার সাদাত হোসেন তিনি ইতিবাচক মানুষ। তিনি ইতিবাচকভাবেই সবকিছু দেখবেন। এটি আমরা প্রত্যাশা করি। আমরা এই প্রশ্নটার উত্তর নিয়ে দর্শকদের কিছু কমেন্টস যাব। দর্শকদের কিছু প্রশ্ন ওনার সামনে, বা প্রশ্ন মানে কি, দৃষ্টি আকর্ষণ বিষয়টা তুলে ধরতে চাই। আমরা অপেক্ষা করছি মেয়র মহোদয়ের জন্য। তিনি আশা করি তিনি এখনই যোগ দেবেন।
আমি অপেক্ষা করছি ওনার জন্য। যেমন জনাব আব্দুল্লাহ তিনি বলেছেন চট্টগ্রাম শহরে আরো বাস সার্ভিস রাখতে হবে। শহর এলাকায় বাসের পরিমাণ আরো বৃদ্ধি করতে হবে। জনাব এস.এ.কে পারভেজ তিনি বলছেন যে হোয়েন সিটি গভর্নমেন্ট ডিক্লার্ড, এটা তো আসলে উনি জানেন না, এটা সরকার কখন সিদ্ধান্ত নেয় ঘোষণা করে সরকারের উপরে বিষয় আছে। কর্ণফুলী নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চেয়েছেন। পাশাপাশি একজন বলছেন যে আওয়ামী লীগের লোকজন ফোন দিচ্ছে যাতে আপনি কথা বলতে না পারেন। শারদ ভাই, জি আমাদের জি জি শুনতে পাচ্ছি আপনার ক্যামেরা জি না, একজন দর্শক লিখেছেন কমেন্টসে যে আওয়ামী লীগের লোকজন বারবার ফোন দিচ্ছে যেন আপনি কথা বলতে না পারেন ঠিক মতো। আচ্ছা, এখন নফেলের আচ্ছা, নফেলের বিষয়টা, হ্যাঁ, নফেলের মানে ধরেন যে চশমাহিলের যে বাড়ি, তার পেছনে কিন্তু যে খালের জায়গা, রাস্তার জায়গা সরকারি এগুলো দখল করে রাখছে সে বহু বছর ধরে। তো সেসব ব্যাপারে আপনারা এখনো কোনো পদক্ষেপ কেন নেন নাই? না, এটা ঠিক না পদক্ষেপ। আমি রিসেন্টলি আপনি জানেন যে এখানে একটা স্কুল আছে, আহমেদ হোসেন স্কুল অ্যান্ড স্কুল, সেখানে আমরা গিয়েছিলাম। গিয়ে সেখানে যে অবৈধ যে বস্তিগুলো তারা দখল করে রেখেছে, সেখানে আমি এটা একটা রেলের আমাদের আসলে জায়গা না, এটা রেলের জায়গা, রেলের একটা সম্পত্তি তারা দখল করে রেখেছে। তা আমি রেল সচিব এবং রেলের যে উপদেষ্টা আছেন সেগুলো আমরা তাদেরকে উপস্থাপনা করেছি যে অনতি বিলম্বে তারা যাতে, এবং রেলের যিনি এখানে জিএম আছেন তাকে আমরা চিঠি লিখেছি যে এই স্কুলে, যেহেতু স্কুলটা আমাদের সিটি কর্পোরেশনের, তার সামনে কমপ্লিট মহিউদ্দিন চৌধুরীর যে গ্রুপটা আছে তারা সেটা ভাড়া দিয়েছে এবং সেটা তারা যাতে উচ্ছেদ করে, সেটা যেহেতু রেলের জায়গা, আমরা সেটা সিটি কর্পোরেশন আমরা তাদেরকে চিঠি দিয়েছি উচ্ছেদ করার জন্য। কাজে এগুলো আমি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে, বাট এটা হচ্ছে কি আমাদের আসলে রেলের যে সমস্যা সেটা কিন্তু তারা অনেক জায়গায় তাদের জমিগুলো তারা দখল করতে পারছে না। ইভেন আপনি জানেন যে আমি কিছু ওয়াকওয়ে করার জন্য কিছু দিঘিকে, বিশেষ করে ঢেবার পাড়, আপনি জানেন আগ্রাবাদ, যেটা রেলের জায়গা, আমি অনেক চেষ্টা করছি সেখানে একটা দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করার জন্য, এবং সেটা তারপর আপনার ধরেন বেলোয়ার দিঘি, যেগুলো রেলের সম্পত্তি, কিন্তু তারা সেগুলো পাচ্ছে না। আমি বারবার তাদেরকে বলছি যে তাদেরকে উচ্ছেদ করার জন্য। কাজে যেহেতু আমাদের সম্পত্তি না, আমরা সরাসরি আমাদের ম্যাজিস্ট্রেট দিয়ে সেটা উচ্ছেদ করতে পারি না, যেহেতু রেলের সম্পত্তি। তো এই জায়গায় আসলে আমি আপনাকে যে কথাটা বলছি, সিটি গভর্নমেন্টের বেশি দরকার। কারণ আসলে নগর সরকার ছাড়া আপনি সিটি মেয়র হিসেবে একটা শহরের যে প্রধান, সেটা যদি পাওয়ার এক্সারসাইজ করতে হয় তাহলে আপনি কিন্তু নগর সরকার প্রধান হতে হবে। আদারওয়াইজ কিন্তু যেহেতু ইচ এন্ড এভরি ক্ষেত্রে আপনার ধরেন যেহেতু ইচ মিনিস্ট্রি রয়েছে, কাজে ওই তারা মিনিস্ট্রির অর্ডার ছাড়া এক বিন্দু তারা কিন্তু কাজ করেন। আমি যেটা দেখেছি, আমি এই 8 মাসে যেটা দেখেছি, কাজে বন্দরের যেহেতু একটা দায়িত্ব আছে, বন্দরের একটা মন্ত্রণালয় আছে, রেলওয়ের একটা মন্ত্রণালয় আছে, আপনার ধরেন পূর্ত মন্ত্রণালয় সিডিএর আছে, আপনার ধরেন পানি উন্নয়ন বোর্ডের একটা মন্ত্রণালয় আছে, কাজে এখানে জেলা প্রশাসনের একটা মন্ত্রণালয় আছে। কাজে ওভারঅল সব মিলিয়ে আমি যেটা দেখছি সিটি গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কনক ভাই আপনাকে বলবো এই ব্যাপারে আপনারা একটা সোচ্চার হন, যে বাংলাদেশের আসলে প্রতিটা শহরকে যদি আপনি পরিকল্পিত শহর করতে চান, কারণ দিন শেষে আপনি তো এটাই চাইবেন যে আপনার শহরটা পরিকল্পিত হোক, সুন্দর হোক, এবং একটা চমৎকার মডেল সিটি হোক, এবং সেখানে জনগণ সব ধরনের ফ্যাসিলিটিস পায়। কাজে সেখানে সিটি মেয়রকে যদি প্রধান করা না হয় এবং সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যদি দে উইল নট ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা লাইক সিটি কর্পোরেশন, তাহলে পরে আপনি পরিকল্পিত উন্নয়নটা কখনো পাবেন না, যেটা আমি এখন ফিল করছি। এটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় না। আমি এবার আপনাকে একটা কথা বলছি, যখন এলজিআরডির যে সংস্কারের কথা এসেছে, রিফরমেশন, আমার কাছে তোফাইল আহমেদ সাহেব এসেছেন, আমি ওনাকে কিন্তু স্পষ্ট বলে দিয়েছি যে এটা সিটি গভর্নমেন্ট করতে হবে, এবং আপনারা জানেন হয়তোবা এবার উনি সেটা আমি আমাকে বললেন সেটা উনি সাজেস্ট করেছেন যে এই যে সংস্কারের ক্ষেত্রে। তবে আরেকটি জিনিস, ওনারা যেটা প্রস্তাব দিচ্ছে এটা কিন্তু কখনো মানা যাবে না। সেটা নির্বাচনে ওনারা যেটা বলছে যে 41টি ওয়ার্ডে, আমাদের এখানে যেটা 41 ওয়ার্ড, 41 ওয়ার্ডে 41 জন কাউন্সিলর থাকবে, এবং সেখানে কাউন্সিলররা, মেয়র যিনি হবেন তিনি কাউন্সিলর ইলেকশন করবেন, সেখানে বাকি 41 জন ওনাকে ভোট দিবে। এটা হলে হবে কি,
আমাদের দেশে যে পরিমাণ দুর্নীতি, এবং অতীতে আমরা দেখেছি সামান্য মোবাইল টেলিফোনে প্যানেল মেয়র হয়ে গেছে। রাইট। আপনার ধরেন 40 জনকে অথবা 30 জনকে 30টা আইফোন কিনে দিয়েছে, সেখানে তাকে প্যানেল মেয়র নিয়োগ করে। কাজে এই ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটা যেটা এখন যে সংস্কার হচ্ছে, এলজিআরডি সংস্কার এবং মেয়র নির্বাচনের ক্ষেত্রে, আমার মনে হয় এটা কখনো উচিত নয়। এটা যখনই কোনো মেয়র হবে তাকে 41 ওয়ার্ডের জনগণের ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। এটাই না, আমি আপনার এখানে আমরা এই অন্তর্বর্তী সরকারের অনেকের কিছু অদ্ভুত অদ্ভুত প্রস্তাব শুনতেছি। এটা না, আরেকটা এগুলি প্রস্তাব। কিন্তু কখনো মানা যাবে না। এগুলো কখনোই অ্যাকসেপ্টেবল হবে না, জনগণই মানবে না। এবং আচ্ছা, নফেল কিভাবে পালাইলো? আপনারা থাকতে নফেল কিভাবে পালাইলো? না, এটা আমি বলি, নফেল ইনফ্যাক্ট চিটাগং এ ছিল না ওই সময়, সে তো ঢাকাতেই ছিল, আপনি জানেন। সে কিন্তু যখন যেদিন এই যে সরকার ইয়া হচ্ছিল সেদিন কিন্তু সে ঢাকাতে ছিল। ঢাকা থেকে 3rd অগস্ট সে অর্ডার করছে যে আমাদের বাড়িগুলো অ্যাটাক করার জন্য। তার বাড়ি থেকে কিন্তু আমাদের লোকজন মবগুলো এসে আমাদের বাড়িতে অ্যাটাক করেছে, সমস্ত হুম। ইয়াগুলো, এবং তারই ইনস্ট্রাকশনে কিন্তু হয়েছে। আমার ঢাকাতেই ছিল, এবং আপনি জানেন ঢাকাতে কোথায় ছিল এটা আপনিও ভালো করে জানেন। এবং কে কি করেছে না করেছে, কারা কি করেছে, সেটা আমার মনে হয় আমার চাইতে আপনারা ভালো করে জানেন। কোত্থেকে কোথায় কি হয়েছে এবং কারা সেটা পালানোর জন্য সাহায্য করেছে। তবে আমি এটা আসলে এটা 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 এসবের ডিটেইলস আপনাদের বলছি না, আপনাদের এটা আপনারা ভালো করে জানেন। চট্টগ্রামের হ্যাঁ, নেতাদের ব্যর্থতা হ্যাঁ, যে তার মতো একটা দুর্নীতিবাজ দুর্বৃত্ত চট্টগ্রাম থেকে পালিয়ে কিন্তু গেছে। পালাই নাই, সে না, কিন্তু মানে ঢাকাতে ছিল। আপনারা যেখানেই হোক, যেভাবেই হোক ঠেকানো চট্টগ্রাম দরকার। থেকে কিন্তু আমরা কাউকে, হুম। চট্টগ্রামে আমাদের চোখের সামনে যে পড়েছে তার বিরুদ্ধে আমরা ইয়াতে গেছি, কিন্তু সব ম্যাক্সিমাম ঢাকা থেকে তারা হয়েছে। এবং ঢাকা থেকে কে কিভাবে পালিয়েছে, কে কোথায় লুকিয়েছিল, আমার মনে হয় এটা আমার মনে হয় আপনারা খুব ভালো জানবেন। মাহফুজ ভাই, আমরা দর্শকদের কয়েকটা প্রশ্ন দিতে চাই। জাস্ট বিষয়গুলো আপনার সামনে আনতে চাই। একটা হচ্ছে, একজন বলেছেন মোজ্জাক টেক নিয়ে কোনো পরিবর্তন আছে কিনা? আ প্রচুর মানুষ বলছেন যে চট্টগ্রামের নগর সরকার চাই। আ একজন লিখছেন, জনাব নেওয়াজ ইলিয়াস লিখছেন, মুরাদপুর থেকে অক্সিজেন রাস্তাটা মেয়র সাদাত হোসেন ভাইকে সশরীরে দেখার আহ্বান করছি। উম একজন প্রশ্ন করছেন, প্রচুর প্রশ্ন আছে ইয়ে নিয়ে। একজন বলছেন যে চট্টগ্রাম বন্দরকে চাঁদাবাজ এবং মাফিয়া মুক্ত করার জন্য মেয়র মহোদয়ের ভূমিকা কি? জাস্ট এগুলো আপনাকে জাস্ট হ্যাঁ, এটাই বলছি। আপনার নলেজে দিয়ে দেওয়া। না, না, এটা ঠিক আছে। ওই যে রাস্তার যেটা কথা বলছিলাম, আমাদের এই জি। 6টা রাস্তার কথা যেটা আমি একটু আগে বলছিলাম, যেগুলো আমি প্রায়োরিটি বেসিস চেয়েছিলাম, যেটা আসলে আমাদের এই যে প্রশাসনিক জটিলতা যেটা আমি বারবার বলছি, হুম, যে হুম। যার কারণে এখন আমি অ্যাকশনে যেতে হচ্ছে। এবং আলটিমেটলি আমার যে 10টা যে টেন্ডার আছে সেটাও কিন্তু যেটা একটু আগে বলেছে, সে রাস্তাটাও কিন্তু সেখানে আছে। জি, যেমন আরেকজন আমি বলছেন যে প্রায়োরিটি বেসিস চট্টগ্রাম ওই 10টা রাস্তা আমি হাসার দিয়েছি, যে রাস্তাগুলো খুব দরকার। সুয়ারেজ লাইন বসানো হালিশহর এলাকায় সমস্ত রাস্তা কেটে ফেলে চলে যায়। এক্স্যাক্টলি, এটা সিটি একটা ওই যে কর্পোরেশনের যেটা সমন্বয়। নগর সরকার না থাকার কারণে জি, ধরেন জি, জি। আমরা রাস্তা করে দিয়েছি, সেখানে ওয়াসার জায়গা জায়গা প্রজেক্ট দিয়ে ভালো ভালো রাস্তাগুলো কেটে ফেলছে। তো এই প্রবলেম গুলো হচ্ছে ডিউ টু নগর সরকার না থাকার কারণে। এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট যে যেমন একটা শহরকে একটা পরিকল্পিত গুরুত্বপূর্ণ করতে হবে। প্রশ্ন, আমি জানি না আপনি কিভাবে নেবেন। একজন বলছেন যে সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তারা বেশিরভাগই ঘুষ ছাড়া কোনো কাজ করে না। আপনি এটা বিষয়টি এটা দেখবেন। অবশ্য আমার মনে হয় এটা উনি যেটা বলেছেন এটা একদম একটা ইমেচুর কথা বলেছেন। চট্টগ্রাম আপনি সিটি কর্পোরেশন একমাত্র একটু একমাত্র সিটি কর্পোরেশন বাংলাদেশের যেখানে 100টি শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালাই, এবং আপনি জানেন যে মাসে আমাকে 6 কোটি টাকা ভর্তুকি দিতে হয় এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা ক্ষেত্রে। এবং তারপরে সেখানে ফিডব্যাক অনেক করেন। যেহেতু অনেক অভিযোগ শিক্ষা আসছে, প্রতিষ্ঠানে মানুষ আসলে বলছেন। আপনি অবাক হবেন কনক ভাই, 14-15 হাজার টাকা বেতন দিয়ে অনেকে চাকরি করছে এই অবস্থায়। কাজে হুম। আমি আসলে এই শিক্ষকদের অনেক ব্যাপারে আমি আসলে দেখি যে তারা খুব কষ্ট করে সেখানে আর আছে। শিক্ষকের কথা বলা হচ্ছে না হ্যাঁ, তো। বলা হচ্ছে সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা। শিক্ষা শিক্ষা কর্মকর্তা কর্মকর্তা, শিক্ষা শিক্ষা কর্মকর্তা এখন কর্মকর্তাদের যিনি কথা আছেন বলা আমি হচ্ছে। আপনাকে বলি, শিক্ষকের কথা প্রধান বলা শিক্ষা হচ্ছে। কর্মকর্তা, সে অসম্ভব একজন ভালো লোক, এবং তাকে আমি দেখেছি, এবং এই ধরনের কোনো ধরনের তার বিরুদ্ধে কোনো এখনো কোনো আসে নাই। সব এবং প্রশ্নের উত্তর, আমরা সব আপনার প্রশ্নের জ্ঞাতার্থে জানাচ্ছি, জি, বাংলাদেশে প্রথম জি। এই প্রধান শিক্ষা কর্মকর্তা দিয়ে যিনি এখন জয়েন করেছেন, এটা রিসেন্টলি জয়েন করেছেন, মাত্র 1 মাস হয়েছে, তাকে দিয়ে আমি চাইল্ড হেলথ কার্ড আমি চালু করেছি, যেটা আমি মনে করি যে যে এই বাচ্চারা এই দেশকে একদিন ঠিক করবে। আমরা ময়লা কোথায় ফেলবো, কিভাবে ফেলবো, এই শহরটাকে কিভাবে সুন্দর রাখবো, ওই বাচ্চাদের থেকে আমি সেটা শুরু করছি। এবং এই জন্য আমি বাংলাদেশে প্রথম চাইল্ড হেলথ কার্ড ইন্ট্রোডিউস করেছি।
এবং এই প্রধান শিক্ষা কর্মকর্তা আমার সাদত সাথে ভাই, কাজ করছে এবং সাদত আমি ভাই, মনে করি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমি ইন্ট্রোডিউস করছি, যেটার মাধ্যমে এটা আমি একটা উদাহরণ সৃষ্টি করতে পারবো। পাশাপাশি আমি নাগরিক কার্ডও প্রত্যেকটা ওয়ার্ডে দিচ্ছি, যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কম মূল্য পাবে, পাশাপাশি বিধবা ভাতা সেখানে পাবে, সেখানে বয়স্ক ভাতা পাবে। এই কাজগুলো কিন্তু আমি বিভিন্ন প্রায় চট্টগ্রাম মহানগরে 4 লক্ষ কার্ড আমি সেগুলো দিচ্ছি। এবং আরেকটি জিনিস আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা জেরিয়াট্রিক যে সমস্যাগুলো আছে, ওল্ড এজ হোম, সেই ধরনের একটা প্রতিষ্ঠান আমরা করতে যাচ্ছি এবং এটার মাধ্যমে আমরা যারা আছে, যারা ওল্ডরা আছে, তারা যাতে সেখানে আশ্রয় পায় এবং তারা যাতে সেখানে একজন দর্শকের প্রশ্ন আছে, তিনি বলছেন যে ভাই এই প্রশ্নটা করেন, বিএনপির লোক যেন আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি না দেখায়, আওয়ামী লীগ অমানুষ, এদের প্রতি কোনো মায়া দেখানো উচিত হবে না। আপনারা বোধহয় একটু মায়াটা দেখাচ্ছেন তাদেরকে, তারা এটা আপনাদের আসলে ফিরে আছে। আমি কোন ক্ষেত্রে বলেছি এটা জানি না, তবে এখন আসলে আওয়ামী লীগ তো দেশেই নেই, আওয়ামী লীগের কোনো নেই, তবে আওয়ামী লীগের কিছু কর্মকর্তা বিভিন্ন জায়গায় আছে হয়তো, কিন্তু আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ তারা কিন্তু আমার চোখে এখনো কাউকে পড়ে নাই চট্টগ্রাম শহরে। ইভেন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা আছে তারা ওই যে গোপনে মিছিল করে, যেটা আপনি দেখেছেন যে সকাল ভোর 6টায় কোন এক জায়গায় মিছিল করে 10-15-20 জন, তারপর তারা উদয় হয়ে যায়। এই ধরনের একজন সাইফুল আমিন তিনি আশাবাদী যে আপনি আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকবেন এবং আপনি কিক আউট করবেন আওয়ামী লেসপেন্সারদেরকে। পাশাপাশি প্রচুর আপনার তো ভক্ত অনেক রে ভাই, দেখি এখানে আপনার তো প্রচুর ভক্ত দেখি। একজন বলছেন যে মেয়র মহোদয় স্যার ইমেল চেক করেন বলে মনে হয় না, জলাবদ্ধতার আবেদন, আমার অনেক ইমেল এখনো নীরবে কাঁদছে। SAK পারভেজ, নিশ্চয়ই আপনার টিমকে আপনি বলবেন এই বিষয়গুলো লক্ষ্য রাখতে। সেক্ষেত্রে আমি একটা আপনার মাধ্যমে বলতে চাই, আমি আসলে প্রথমবার এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জনতার আদালত নামে একটি প্রোগ্রাম করি, যেটা আপনি 2 মাস পর পর ওপেন আমি বসি কোনো এক জায়গায়। সেটা গতবার যেমন থিয়েটার ইনস্টিটিউশনে সেটা করেছি, তার আগে আমার কর্পোরেশন আমি করেছি। কাজে আমি 2 মাস পর পর জনতার আদালতে আমি যাই এবং তাদের প্রশ্নগুলি শুনি এবং তাদের কোনো সমস্যা আছে কিনা শুনি। আর প্রতি 7 দিন পর পর আমি সাংবাদিকদের সাথে মত বিনিময় করি, তারা আমাকে কোনো সাজেশন দিচ্ছে কিনা, তারা কোনো কথা বলছে, তারা কোনো জায়গায় গাফিলতি পাচ্ছে কিনা, সে ব্যাপারে তাদের কথাগুলো আমি শুনি। আমি যতদূর পারি যে জনগণের সাথে কথা বলতে চাই, সাংবাদিকদের সাথে কথা বলতে চাই, এবং আমার সিটি কর্পোরেশনে সাংবাদিক থেকে শুরু করে সবাই কিন্তু আসতে পারে, তারা কথা বলতে পারে, তারা কখনো ওই ধরনের ইনসিকিউর ফিল করেনি। আমি যেখানে আমার সাথে যা দেখা করতে চাই, যে কোনো অফিসারের সাথে আমি তাদেরকে দেখা করার জন্য অ্যালাউ করি। তো সো দ্যাট এখানে এরকম না যে কোনো ধরনের কাউকে আমরা প্রেসারাইজ করছি, কাউকে আমরা তবে সাদত ভাই আরো অনেক বিষয় আছে এবং আমি যেকোনো ধরনের সংবাদ তারা সংগ্রহ করতে পারে। সাদত ভাই, আমি আপনাকে যে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি মেয়র হওয়ার পরে বলেছিলেন যে মেয়রের অফিস কোনো দলীয় অফিস হবে না, মেয়রের অফিস কিন্তু আপনার সিটি কর্পোরেশনে আপনার দলীয় লোকজনের উপস্থিতি চোখে পড়ার মতো। না, আমি আপনাকে বলবো আমি ইন জেনারেল যদি আপনাকে বলি, আপনার এপিএস টিপিএস যা আছে সবকিছু মিলায় আপনি আরেকবার একটু মানে একটু চিন্তা করে দেখেন যে কি করছে না করছে, আর একটু সজাগ থাকা, কারণ আমরা পরবর্তী মেয়রকে আমরা সফল দেখতে চাই। নেতা কর্মীদের কিন্তু আমি কখনো এলাও করি না সকাল থেকে বিকাল পর্যন্ত, যেহেতু আমাদের এটা অফিস টাইম, কিন্তু আমি প্রায় 9টা পর্যন্ত অফিস করি, তারপরেও অনেক সময় 10টা-11টার দিকেও আমি অফিস থেকে যাই। আর আপনি জানেন আমি বিশেষ করে একটু বাইরে বেশি থাকি, আমি কোথায় রাস্তাঘাট নষ্ট আছে কিনা, কোথাও ময়লা আছে কিনা, কোথাও পরিচ্ছন্ন কর্মী কাজ করছে কিনা, এই জন্য ম্যাক্সিমাম টাইম সকাল থেকে আমি একটু বাইরে বিভিন্ন ওয়ার্ডে থাকি, রোড গার্ড দেখি। ইভেন গভীর রাতেও আমি অনেক জায়গায় ভিজিট করি, যে আমাদের যেহেতু রাতে ময়লাগুলো আমরা পরিষ্কার করি ঠিক মতো করছে কিনা, কারণ আগে দিনে ছিল, এখন পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা রাতে নিয়ে গিয়েছি এবং তাতে করে আমরা কিছু ভালো রেজাল্টও পেয়েছি। তো ওই কাজগুলো তারা করছে কিনা আমি যেহেতু ভিজিট করি সব সময়, ইভেন আপনি হয়তো জানেন যে আমার বাসায় যেতে 2টা বেজে যায় অনেক সময়, তো এবং সকাল 10টা থেকে আবার কাজ করতে হয়, সো রেস্টিং টাইম আমরা খুব কম পাই। আমি কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে করে আমি সুস্থ থাকি। সাদত ভাই, আপনার ব্যাপারে ধরেন গত 8 মাসে আমার কাছে যে তথ্যগুলো আসে, আপনি তো জানেন এখন আসলে যুগটা এখন অনেকটা সিটিজেন জার্নালিজমে, মানে আপনি জানেনও না যে কে কোনটা ছবি তুলছে বা কোনটা রেকর্ড করছে বা কে কোনটা নোট করে রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছে।
এবং আমরা চেষ্টা করছি মানে বিপ্লব পরবর্তী বাংলাদেশটা যেন একটা সিস্টেম যেন পরিবর্তন হয়। আমরা কিন্তু সরকারের পরিবর্তন না বা মেয়র পরিবর্তন না, সিস্টেম পরিবর্তনের জন্য চেষ্টা করছি। তো সেই জায়গাটায় গত ৮ মাসে কিন্তু আপনার বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। কিছু কানাঘুষা আওয়ামী লীগ করার চেষ্টা করে, সেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমি আশা করি যে আপনি এই ধারাটা অব্যাহত রাখবেন। পাশাপাশি আওয়ামী লীগ আমলের যারা সুবিধাভোগী, যাদেরকে নিয়ে মিনিমাম কোনো প্রশ্ন আছে, তাদেরকে আপনি আপনার কাছে ভিড়তে দেবেন না। কারণ তারা আপনাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করবে। আপনার শেষ মন্তব্যটা শুনতে চাই। না, এটাই আমি ধন্যবাদ আপনার অ্যাডভাইসের জন্য। আমি মনে করি যে যেকোনো সময় আপনার অ্যাডভাইস করবেন। আমার সবসময় আমি মনে করি যে চট্টগ্রাম শহরটাকে সুন্দর করার জন্য আমি আপনাদের সবাইকে নিয়ে করতে চাই, কারণ এই শহরটা আমার একার শহর নয়। আমি বারবার এই বক্তব্যটা বলছি এজন্য যে আমাদের সবাইকে মিলে এই শহরটাকে সুন্দর করতে হবে, কারণ এই শহরে কিন্তু আমাদের বাস করতে হবে, কারণ এই শহরটা আমাদের সবার শহর। তাহলে কিন্তু আমাদের শহরের প্রতি একটা ভালোবাসা আসবে, শহরের প্রতি একটা প্রেম জন্মাবে। আমরা ময়লাটা যত্রতত্র না ফেলে আমরা ডাস্টবিনে ফেলবো, কারণ আসলে আমাদের মূল জায়গা যেটা, আমরা যতই টাকা খরচ করি না কেন, আমরা যদি প্লাস্টিক, পলিথিন, ককশিট যেগুলো পানিতে পচনশীল নয়, সেগুলো যদি আমরা খাল খনন করার পরও, নালা খনন, নালা পরিষ্কার করার পরও, কোটি কোটি টাকা খরচ করার পর যদি আমরা ফেলতে থাকি, আমাদের মধ্যে যদি এই গণসচেতনতা না আসে, তাহলে পরে আলটিমেটলি গিয়ে এই শহরটাকে আমরাই নষ্ট করে ফেলবো। কাজে এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এতে করে জলাবদ্ধতা কমবে, পাশাপাশি আজকে যে চিকুনগুনিয়া, ডেঙ্গুর যে সমস্যা, সেটা শুধুমাত্র সেখানে কোনো কন্টেইনার যদি থাকে, ডাবের খোসা যদি থাকে, জি, জি, কোনো জি। প্লাস্টিক কন্টেইনার থেকে, সেখানে পানি জন্মে, স্বচ্ছ পানি জন্মে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হচ্ছে, এবং আজকে জিকা ভাইরাসও হচ্ছে সেখানে। তো হুম, আমি হুম। মনে করি এগুলি থেকে আমরা পরিত্রাণ পাবো। কাজে আমরা মনে করি শহরের প্রতি আমাদেরকে দরদ জন্মাতে হবে, ভালোবাসা জন্মাতে হবে, আমাদের গণসচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের শহরকে পরিষ্কার রাখতে হবে, এবং এই দায়িত্ব আমাদের সবার স্যার, সবার। আমি মনে করি সাদত ভাই, সরকারি যে বরাদ্দগুলো আসে মন্ত্রণালয়ের থেকে আহ, সিটি কর্পোরেশনের জন্য, তার যদি ধরেন মানে 50%, 60% তো যদি প্রপারলি কাজ করা যায়, মানে চট্টগ্রামের চেহারা পাল্টায় যাবে আর আসলে কি। এখানে আপনাকে এই হাসিনা, কথাটা যখন জি, বলছেন, তাহলে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে হচ্ছে যে বরাদ্দ আপনার, এই যে একটা আমি নালা পরিষ্কার করার জন্য ওনাদের কাছ থেকে আমি কিছু ইনস্ট্রুমেন্ট চাইছিলাম। আমি বলেছি যে আমার যে ময়লা পরিষ্কার করার জন্য যে 15-20 বছর মেশিনগুলো হয়ে গেছে, এবং মেশিনগুলো যখন এক্সকাভেটর গুলো যখন ময়লাগুলো পরিষ্কার করতে যায় এবং সেগুলো রাখতে যায়, অলমোস্ট নষ্ট হয়ে যায়, তাই এগুলি ঠিক করতে, আপনি জানেন যে অনেক দামি মেশিন, এগুলো ঠিক করতে প্রায় 10-15 লাখ টাকা আরো বেশি লাগে। তো আমি বলেছিলাম যে 400 কোটি টাকার একটা প্রজেক্ট সেখানে আছে, সেটা দেওয়ার জন্য আমি মিনু সাহেবকে বলেছি, প্রধান উপদেষ্টাকে, এবং অ্যাডভাইজার সাহেবকে বলেছি, কিন্তু এখনো পর্যন্ত সেটা আলোর মুখ দেখেনি। আমি কিন্তু বারবার সেটা বলছি, এবং আমি এখন এই জন্য রেভিনিউ জেনারেট করছি। আপনি জানেন যে ইনশাআল্লাহ গত এই 8 মাসে আমি জি। প্রায় গত বছরের তুলনায় আরো 150 কোটি টাকা রেভিনিউ জেনারেট করতে পেরেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর থেকে এতদিন যেটা মাত্র এই আপনার 32 কোটি টাকা, 35 কোটি টাকা পেত, সেটা আমি 162 কোটি টাকা, আপনি জানেন, দিস দ্য ফার্স্ট টাইম যে আমি তাদের সাথে কথা বলে বন্দর থেকে আমাদের যে হিস্সা, যেটা 1% যে হিস্সা আমরা পাওয়ার কথা, হুম, হুম, যেটা হুম। আমাদের ট্যাক্স পাওয়ার কথা, সেটা আমরা বলেছি যে ওটা দিতে হবে, এবং আলটিমেটলি আমার সাথে কথা বলার পরে নৌপরিবহন উপদেষ্টা, বন্দরের সম্মানিত চেয়ারম্যান, এরা সবাই একমত হয়ে আমাকে এই রেভিনিউটা দিয়েছে। এটা আমাদের যৌক্তিক রেভিনিউ। এই জায়গাগুলোতে আমরা আসলে পাচ্ছিলাম না আগে। তা আমি এইটাই, যে কমার্শিয়াল যে হোল্ডিং ট্যাক্স গুলো আছে আমাদের, কমার্শিয়াল যে ট্যাক্স গুলো আমরা এতদিন পাচ্ছিলাম না, এই জায়গায় আমি কনসেন্ট্রেট করছি, কারণ আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ওটা আসলে দেয় না। আপনার জ্ঞাতারটা আমি জানাচ্ছি। তো আমি এখন এই লোকাল আমাদের যে কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স গুলোকে আমি ট্রাই করছি এই এভিনিউ বাড়ানোর জন্য। ওই যত এভিনিউ আমি বাড়াতে পারবো, আমার রেভিনিউটা বাড়বে, এবং সেদিক দিয়ে আমি সচেষ্ট আছি, এবং আশা করি গত বছরের তুলনায় আমার প্রায় 120 থেকে 30 কোটি টাকা আমি এবছর বেশি পেয়েছি আল্লাহর রহমতে। না, আমরা কাজে আমরা এটা এটা আমি আমাদের- কেন করছি, একটু আগে আমি বলেছি যে আমার প্রায় 6 থেকে 8 কোটি টাকা খরচ আছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। আপনারা জানেন যে স্বাস্থ্য শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আমাদের প্রায় 100টার উপরে এই শিক্ষা প্রতিষ্ঠান আছে। রিসেন্টলি যে প্রিমিয়ার ইউনিভার্সিটি মইদিন চৌধুরীর ছেলে নফেল দখল করে ফেলেছিল, সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কাজে ইনশাল্লাহ ধরেন আমাদের এইসব সব মিলিয়ে, ধরেন আমি মনে করি এটা মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্যটা আমরা যদি ভর্তুকি আমি মনে করি না, এটা আমি মনে করি যে আমাদের মানুষের জন্য এটা একটা আমি অ্যাসেট হিসেবে দিচ্ছি, সম্পদ হিসেবে দিচ্ছি।
কারণ এরাই একদিন জাতির ভবিষ্যৎ হিসেবে কাজ করবে। কাজে আমি মনে করি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দিলেও আমি আমার পার্সোনাল আমার এই যে চিন্তা ভাবনা এবং আমার পরিশ্রম দিয়ে আমি যে আমার যে হোল্ডিং ট্যাক্স গুলো আছে আমি সে এভিনিউ গুলো বাড়াতে চেষ্টা করছি। জি, সাদত ভাই, ধরেন আপনার সিটি গভর্নমেন্ট না হলেও যেখানে যেখানে জনগণের জন্য কাজ করতে আপনি সমস্যায় মুখোমুখি হন, সেটি আপনি সাংবাদিকদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেন। লোকাল সাংবাদিক বা বাংলাদেশের স্থানীয় যে জাতীয় পত্রিকা যদি সেগুলো প্রকাশ না করে, প্রকাশ করার জন্য তো আমরা আছি। আপনি আমাকে জানান, আমাদেরকে জানান। আমরা ধরেন আমি চাই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেহেতু ডক্টর ইউনূসের নিজস্ব জেলা, নিজস্ব এলাকা, এবং এই সিটি কর্পোরেশনটা একটা মডেল সিটি কর্পোরেশন হোক। বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভা যেন আপনাদেরকে আদর্শ হিসেবে মেনে নেয়। আরেকটা কথা জানাচ্ছি, আমি আসার পরে সারা বাংলাদেশের যে সিটি কর্পোরেশন গুলো আছে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর কাজকর্ম, ওয়াটার লগিং, তারপর নাগরিক সুবিধা, সেদিক দিয়ে তার একটা রেটিং করে, ওই রেটিং ইনশাল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রথম স্থান অধিকার করেছে। জি, আমি জনগণের কমেন্টস দেখছিলাম, তবে আবারও অনুরোধ যে কোন চক্র বা কোন বলয়ের মধ্যে যেন আবদ্ধ না হন। এটা একদম চিন্তা করবেন না। বিশেষ আপনাদের করে এই লোক প্রশ্ন আন্দোলন থেকে উঠে আসা একজন মানুষ, জি, আমি কখনো এটা ছাড় দিব না কোন দুর্নীতিবাজকে, সন্ত্রাসীদের। মাননীয় মেয়র সাদাত হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সরাসরি যোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আমরা আবারও আপনাকে পাবো। আপনার বিষয়ে, আপনার সিটি কর্পোরেশন নিয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় আপনি আজকের মতো সাবলীল ভাবে মুখোমুখি হবেন, কথা বলবেন, এবং একদিন আমরা চেষ্টা করব যে জবাবদিহির অনুষ্ঠানটা আপনি করেন চট্টগ্রামে এই চ্যানেলে হোক। আমরা প্রয়োজনে দর্শকদের জন্য ওপেন করে দিব, যারা আপনাকে সরাসরি প্রশ্ন করতে পারবে। আমি খুব খুশি হব। এবং আপনি যদি রাজি থাকেন আমরা প্রতি 2 মিনিট পর একবার এখানেও করতে পারি আমরা। কারণ আমরা সবাই মিলে আসলে বাংলাদেশটাকে গড়তে চাই। আওয়ামী দুঃশাসনের পরে বাংলাদেশটাকে বিনির্মাণে ভূমিকা রাখতে চাই। মেয়র সাদাত হোসেন, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে, দর্শকবৃন্দকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। চট্টগ্রামের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন, তিনি সরাসরি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। অনেক বিষয় নিয়ে আমরা আমাদের পর্যবেক্ষণ তার কাছে তুলে ধরেছি। সাধারণ জনগণ কিছু কিছু বিষয়ে তাদের মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো চাই যে বিপ্লব পরবর্তী আমাদের যে সিটি কর্পোরেশন গুলো বা আমাদের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো আওয়ামী দুর্বৃত্ত মুক্ত হোক। আওয়ামী লীগের আমলে যারা সুবিধাভোগী ছিল তারা এই নতুন মেয়র বা নতুন প্রশাসক বা নতুন যেই আসুক তার ঘাড়ে যেন জেকে না বসে। কারণ এরা দীর্ঘদিন ধরে তারা অনেক কূট কৌশল জানে, তাদের টাকার অভাব নাই। তো সেই জায়গাতে আমরা সতর্ক করতে চাই বারে বারে জনগণ এবং দেশের বৃহত্তর স্বার্থে।